হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকে ভার্সিটি মাস্টার ক্লাসে। তো দেখতে পাচ্ছি আজকে আমরা এখানে ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 8 পর্যাবৃত্ত গতি, এটা লেকচার নাম্বার 4 নিয়ে ডিসকাস করব। তোমরা অলরেডি প্রিভিয়াস 3টা লেকচার আমরা দেখে আসছো যে কিভাবে আমরা পর্যাবৃত্ত গতি ডিফাইন করি, কিভাবে আমরা গ্রাফ আঁকি, বা কিভাবে ম্যাথের মধ্যে ইকুয়েশন গুলোকে ফর্মুলেট করি, বা সেই ইকুয়েশন দিয়ে কিভাবে গ্রাফ আঁকা যায়, কিভাবে জিনিসগুলো চেঞ্জ হয়, মোটামুটি সবগুলো ধারণা আমাদের হয়ে গেছে। আজকে হচ্ছে গ্রাফের বাদে বা ডিরেক্টলি পর্যাবৃত্ত গতির যে বেসিক ডিফারেনশিয়াল ইকুয়েশন বা তার সলিউশন, ওই পার্টের পরেরটা, মানে কাইন্ড অফ তুমি বলতে পারো অ্যাপ্লিকেশন। আজকে আমরা ওই অ্যাপ্লিকেশন পার্টগুলোকে নিয়ে দেখবো। তো এখানে টোটাল আমাদের টাইপ বা টপিক আছে, দেখতেই পাচ্ছ 4টা। 7, 8, 9, 10। তোমাদের মনে থাকার কথা, যখনই আমরা শুরু করছিলাম একদম শুরুতেই বলছিলাম যে আমাদের মেইন মাথা ব্যথা হচ্ছে এই দোলন কালের জিনিসটাকে নিয়ে। এখন তুমি এটা স্প্রিং দিয়ে করো আর সে তুমি সরল দোলক দিয়েই করো, এই দোলন কালটাকে নিয়ে আমরা মাথা ঘামাবো, ঠিক আছে? এখন এই 4টা যে আমাদের টাইপ দেওয়া আছে বা টপিক দেওয়া আছে, তার মধ্যে যদিও দেখাচ্ছে যে 8 নাম্বারটা 3 স্টার দেওয়া বা বেশি ইম্পর্টেন্ট, কিন্তু সত্যি কথা বলতে কি প্রত্যেকটা টপিকই একই রকম ইম্পর্টেন্ট। কারণ একটার মধ্যে আরেকটাকে দিয়ে দিলেই কিন্তু মার্জ হয়ে যেতে পারে। অ্যাজ আ টপিক হয়তো ওই কোশ্চেনটা বেশি আসে, বা যখন কোশ্চেনটাকে কেউ ডিজাইন করেন বা ধরো রিটেন পরীক্ষায় আসতে হয়, তখন কিন্তু স্যাররা চাইলেই এটাকে দুইটাকে মার্জ করে একটা কম্বাইন্ড প্রবলেমও ডিজাইন করতে পারেন, সেটা আমরা জানি না, ঠিক আছে? আর কোনটায় কি পড়তে হবে এটা আমরা একদম লেকচার 1-এ যখন মাত্র শুরু করছিলাম তখন ভেঙে ভেঙে বলছিলাম যে কোনটার মধ্যে কি কি আমাদেরকে পড়তে হয়। সেটাকে এখানে আমরা ডিসকাস করতেছি না, আমরা এখন সামনে যাই। তো প্রথমে শুরু করব টাইপ নাম্বার 7 বা স্প্রিং এর দোলনকাল দিয়ে। তুমি যদি একবার সালটা খেয়াল করো, ঢাকা ভার্সিটির বিগত বছরের আগের বছর 21-22-এ এখান থেকে কিন্তু এমসিকিউ দিয়ে রাখছে, যদিও কোনো রিটেন প্রবলেম আসে নাই। তোমাদেরকে হয়তো আমি বলছিলাম, বা আমি জানি না কখনো উল্লেখ করছে কিনা, সেটা হইলো ফিজিক্সের যে কয়েকটা চ্যাপ্টার আছে তার মধ্যে কোন কোন চ্যাপ্টার পরীক্ষায় প্রতি বছরই আসার মতো। এই কোশ্চেন আমাকে যদি জিজ্ঞেস করে, আমি সবসময় বলি সেকেন্ড পেপার থেকে চলতরিৎ, এটা কনফার্ম একটা হইলো প্রশ্ন হবেই। আরেকটা হচ্ছে আমাদের ফার্স্ট পেপার থেকে, স্পেশালি ঢাকা ভার্সিটির জন্য এই পর্যাবৃত্ত গতি তাদের খুবই পছন্দের। হয়তোবা আজকে এই টপিক দিবে, কালকে ওই টপিক দিবে, বাট এই টপিকটা মিস যায় না। কোনো না কোনো ওয়েতে দরকার পড়লে অন্য কোনো চ্যাপ্টারের ভিতরে ঢুকাই দিয়ে হইলেও তারা পর্যাবৃত্ত গতি কনসেপ্টটাকে টেনে আনবেই, এবং তার প্রতি বছরই এই কাজটা করে, ঠিক আছে? ইভেন রিটেন প্রবলেমের জন্য এই চ্যাপ্টারটা কিন্তু বেশ নামকরা, সুন্দর। ঠিক আগের বছরে এখান থেকে কিন্তু রিটেন প্রবলেমও আসছিল, এটা তোমরা দেখছো লেকচার 2 এর ভিতরে এমনটা ছিল। আচ্ছা, তো চলো সামনে আগাই। সবার আগেই দোলনকারী সূত্র T = 2π√m/k, এটা আমাদের মনে থাকা উচিত। আমরা তৃতীয় লেকচারে এবং প্রথম লেকচারে এটা নিয়ে কথা বলছিলাম। ওমেগা স্কোয়ার সমান কে বাই এম, এটা কিভাবে হয় এটা আমরা প্রথম লেকচারে প্রুফ করে আসছিলাম যে কেন এটা আসে। এখন এখান থেকে তো বলা যায় যে ওমেগা মানে তোমার অ্যাকচুয়ালি টোয়াইস পাই ডিভাইডেড বাই টি সমান এই পাশে √k/m। তাহলে যদি আমি একটু পক্ষান্তর করি তাহলে বলা যায় টি সমান 2π√m/k। এবং তোমাদের এটাও মনে থাকার কথা, আমি যখন এটা প্রুফ করছিলাম তখন তোমাকে বলছিলাম যে এই ছোট এম বলতে বোঝানো হচ্ছে ওই স্প্রিংটার অগ্রভাগে তুমি যে বস্তুকে ঝুলাই দিচ্ছ সেটা। ধরলাম উল্লম্বভাবে একটা আমাদের স্প্রিং ছিল এভাবে ঝুলন্ত, এই স্প্রিং এর শেষ প্রান্তে এখানে আমরা একটা এম ভরের বস্তুকে এভাবে ঝুলিয়ে দিচ্ছি এবং তারপর একটু টান দিয়ে ছেড়ে দিব। তাহলে এই স্প্রিং ধ্রুবকটা ছিল কে, আর বস্তুর ভর ছিল এম। ওই এম আর কে মিলিয়ে কিন্তু ফর্মুলা ছিল 2π√m/k। স্প্রিংটা নিজের ভর কেমন ছিল, এখানে আমরা ধরে নিয়েছিলাম যে স্প্রিংটা নিজে কিন্তু ভরহীন, মানে স্প্রিংটার নিজস্ব কোনো ভর নেই। কিন্তু তোমাদেরকে আমি কোন ক্লাসে যেন বলছিলাম এই চ্যাপ্টার 8-এরই, এটা আমার খেয়াল নাই, 1 বা 2 বা যেকোনো এক জায়গায়, যদি কখনো স্প্রিং এর ভর চলে আসে তখন আমরা কি করব, ওটা স্পেশাল কেস, একটু মনে করে দেখো। আমি বলছিলাম যে এই প্রুফটা তোমাদের বইতে দেওয়া নাই, এটাকে ইন্টিগ্রেশন করে সলভ করতে হয়। স্পেশাল কেস, যে যদি কোনো কারণে স্প্রিং এর ভর থাকে এবং সেটাকে আমরা এমএস নাম দিয়ে বলি, এবং তার সাথে তুমি একটা বস্তুকে ঝুলাই দিছো, নর্মাল বস্তু, এই যে এম ভরের বস্তু, তখন তাহলে তার সূত্র কি হবে? আমি বলছিলাম যে দেখতে মোটামুটি সেম, টি সমান টোয়াইস পাই √m/k, তাই না? তাহলে কে থাকুক কে এর মতো, কিন্তু উপরে ভরটা কি হবে? উপরের ভরটা হবে বস্তুর যে ভর ছিল তা তো থাকবেই, তা তো আর বাদ যাবে না। তার সাথে একটু অ্যাড করতে হবে স্প্রিং এর ভরটাকে, কিন্তু সম্পূর্ণ না, ওটাকে আমরা 3 ভাগ করে যোগ করে দিব। এটাটা নিজেই বিশাল বড় প্রুফ, চাইলে সময় নিয়ে প্রুফ করা যায়।
কিন্তু যেহেতু আমাদের বইতে নাই, এই জন্য আমরা প্রুফটা দেখবো না, বা তোমাদের অ্যাকচুয়ালি পরীক্ষায় প্রুফ আসে না, কারণ এটা ইন্ট্রোডাকশন দিয়ে বেশ লম্বা চড়া প্রুফ। কিন্তু মনে তো রাখতে পারো, ধরো স্যার তোমাকে ফাঁসানোর জন্যই দিয়ে দিল যে একটা ভরযুক্ত স্প্রিং, তার নিচে আমি আবার একটা ভরযুক্ত করছি, তাহলে তুমি কি করবা? খুব স্বাভাবিক, হুট করে মাথায় আসবে না, এটা নর্মাল। তো তখন চেষ্টা করবা এই যে এভাবে তুমি আগায় যেতে, তাহলেই পেয়ে যাবা। এখন টি হচ্ছে পর্যায়কাল, পর্যায়কালকে উল্টাই দিলেই, ইনভার্স করে দিলেই পাওয়া যায় কম্পাঙ্ক বা সিম্পলি এফ এর মান 1/2 পাই √k/m, উল্টাই দিলে হবে। একটা ছোট প্রবলেম আছে এখানে, সেটা হচ্ছে আমরা যখনই এই ওমেগা নিয়ে কথা বলতেছি বা কে বা যাই নিয়ে কথা বলি, চিন্তা করে দেখো তো এখানে কি একটা বারও এই সবগুলা কেসের মধ্যে কোথাও কি জি এর কিছু আসছিল? আসে নাই। অনেকে বলে যে ভাই ওমেগার এই ভিতরে k/m বা g/e এরকম জিনিসটা আছে না, তাহলে আমরা কি এখানে e/g লিখতে পারবো? অনেকেই জিজ্ঞেস করো। আমি বলবো না, তুমি E/G দিয়ে কখনো করবা না। কেন করবা না? তার কারণ এই স্প্রিং আর সরল দোলক দুইটা এক কথা না। স্প্রিংটার জন্য মাধ্যমের কোনো কাহিনী নাই। এই কথার মানে হইল তুমি এটাকে চাঁদে নিয়ে যাও, মঙ্গল গ্রহে নিয়ে যাও, বা তোমার যেখানে ইচ্ছা তুমি নিয়ে যাও। অবশ্যই জি বদলাবে, কিন্তু সেই জি এর সাথে এর কোনো কানেকশন নাই। তাহলে কানেকশনটা কোথায় আছে? সরল দোলকের ক্ষেত্রে আছে। কারণ সরল দোলকের সূত্রে t = 2π√L/g। তাই মনে রাখবো যে স্প্রিং এর ক্ষেত্রে আমরা জি নিয়ে কোনো মাথা ঘামাবো না, বা মনে রাখবো জি এর ডিরেক্ট ইফেক্ট নাই, জি এর ইফেক্ট নাই। এখন এটা বেশ কনফিউজিং একটা জিনিস যে তুমি কখন জি কে রাখবা, কখন তুমি জি কে রাখবা না। যেমন ধরো যদি কে স্প্রিং ধ্রুবক তুমি না জানো, নির্ণয় করতে হবে, তাহলে mg = kx, সেখান থেকে তুমি নিঃসন্দেহে বের করতে পারবা কে এর মান। কিন্তু একবার কে বের করা হয়ে গেলে যখন তুমি টি বের করবা, তখন টি এর মান নির্ণয় করার সময় কিছু যাবে আসবে না। তাই আমরা যেটা বললাম সেটা হলো স্প্রিং এর ক্ষেত্রে তুমি যদি পর্যায়কাল বের করতে চাও, সেখানে কোনো জি এর ইফেক্ট নাই। কথাগুলো ক্লিয়ার হওয়া উচিত যে কোন ক্ষেত্রে কি বলতেছি। ওকে, ফাইন, তাহলে আমরা সামনে আগাইতে পারি। আচ্ছা, দেখো একটা ছোট্ট অঙ্ক চলে আসছে। এখানে কি বলতেছে? একটা 2 মিটার দৈর্ঘ্যের স্প্রিং, তার মানে তার নরমাল দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। এর সাথে আমরা একটা 10 কেজি ভরের বস্তুকে যুক্ত করব, মানে ছোট হাতের এম করে বৃত্তাকার পথে আনুভূমিকভাবে, এইখানে একটু ঘাপলা, বৃত্তাকার পথে আনুভূমিক কেন বললো আবার? 2 মিটার পার সেকেন্ড এত বেগে আমরা ঘুরাবো। তাহলে যখন ঘোরানো শুরু করি, তখন দেখা যায় বৃত্তাকার পথের ব্যাসার্ধ হয়ে গেল 2.2 মিটার। আরেকটা ঘাপলা, যে তোমার তো শুরুতে বলতেছিল স্প্রিংটার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 2 মিটার। স্প্রিংটার দৈর্ঘ্য এখান থেকে হঠাৎ করে কিভাবে বেড়ে 2.2 হয়ে গেল? এটা চিন্তার বিষয়। ঠিক আছে, মার্ক করলাম। এখন তোমাকে বের করতে বলতেছে স্প্রিংটার জন্য বল ধ্রুবক কত এবং 3 বার সম্পূর্ণ ঘূর্ণনে কত সময় নিবে। আচ্ছা, কি বের করতে বলছে এটা পরে, আগে কি আমাকে দিছে সেটা বোঝার চেষ্টা করি। ঠিক আছে, তো ধরো বিষয় হচ্ছে এরকম, যদি আমরা স্প্রিংটাকে নরমালি উলম্ব অবস্থান থেকে রেখে দিতাম, তাহলে এটা যতটুকু পর্যন্ত ঝুলে থাকতো, এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা হচ্ছে 2 মিটার। ওকে, এখন আমরা এটাও জানি যে যদি এটার সাথে আমরা একটা বস্তুকে নরমালি যুক্ত করে দেই, তখন কিন্তু এটা একটু দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার কথা। এটাও লজিক্যাল। কিন্তু প্রবলেমটা যে জায়গাতে সেটা হইলো, এই বস্তুকে এড করার পরে তুমি কিন্তু ওকে এভাবে ঝুলায় দাও নাই, তুমি কি এটাকে আণবিকভাবে এভাবে ঘুরাচ্ছ। তার মানে আমি কিন্তু এটা বলতে পারি যে এই বস্তুটাকে স্প্রিংটার সাথে যুক্ত করার পরে যে আমরা হাতে এইভাবে ঘুরাই, তখন কিন্তু মোটামুটি ধরো এই যে এরকম একটা আণবিকভাবে বৃত্তাকার পথে ঘূর্ণমান অবস্থায় চলে আসবে। স্প্রিংটা কোথায়? স্প্রিং এর একটা মাথা হচ্ছে এই বৃত্তের সেন্টারে, আর স্প্রিং এর আরেকটা মাথা কোথায়? সেটা হচ্ছে এই জায়গাতে। অর্থাৎ যেখানে আমরা এই যে বস্তুটাকে যুক্ত করে রাখছি, লাল কালারের এই যে বস্তুটা, তাহলে এই লাল কালারের বস্তু এখানে আসার পরে তার যে নতুন দৈর্ঘ্য হবে, একটু যুক্তি দিয়ে চিন্তা করো, এই নতুন দৈর্ঘ্যটাই কিন্তু আসলে এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ আর। তার মানে স্প্রিংটার এখন নতুন দৈর্ঘ্য হয়ে গেছে আর, এবং সেই মানটা কত? ওই মান তোমাকে দেওয়া আছে 2.2 মিটার। তাহলে আমরা যদি আদি দৈর্ঘ্য আর বর্তমান দৈর্ঘ্যের মধ্যে তুলনা করি বা কম্পেয়ার করি, তাহলে কি স্প্রিং এর দৈর্ঘ্যের পরিবর্তনটা পাওয়া যাবে না? নতুন দৈর্ঘ্য মাইনাস আদি দৈর্ঘ্য, 2 থেকে 2 বাদ দিলে পাওয়া যাবে 0.2 মিটার। তার মানে এর দৈর্ঘ্যের যে পরিবর্তন সেটা হচ্ছে 0.2 মিটার। এটা আমরা পেয়ে গেছি।
এবার চিন্তা করো, যখন তুমি এই বস্তুটাকে ঘুরাচ্ছ, নিঃসন্দেহে একটা কৌণিক বেগ নিয়ে ঘুরাচ্ছ, তাই না? এভাবে ঘুরতেছে ঘুরতেছে। এখন কি চাচ্ছে আমার কাছে? তারা চাচ্ছে বল ধ্রুবকের মান কত। আমরা কিন্তু জানি F ইকুয়াল টু kx, বল ধ্রুবক করার জন্য। তো এখানে যে x দৈর্ঘ্যের পরিবর্তন সেটা আমরা পেয়ে গেছি, কিন্তু এই পরিবর্তনটা কোন বলের জন্য হচ্ছে চিন্তা করো তো। এই যে বস্তুকে তুমি ঘুরাচ্ছ, যখন তুমি ঘুরাবা এটাকে একটা ছিটকায় যাওয়ার টেন্ডেন্সি দেখাবে, তাই না? এই যে ছিটকায় যাওয়ার টেন্ডেন্সি, এটাকে বলতে পারি আমরা নিউটনীয় বলবিদ্যা অনুযায়ী এমভি স্কোয়ার বাই আর। পড়ছি কিন্তু আমরা এই বলটাই স্প্রিংটার ভিতরে, এই যে বলটাই স্প্রিংটার ভিতরে প্রত্যয়নী বল হিসেবে কাজ করে। একই জিনিস, মানে প্রত্যেকটা ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, শুধু ডিরেকশনটা আলাদা। স্প্রিং বল বা প্রত্যয়নী বল বিপরীত পাশে। তাই আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, আমরা এই এমভি স্কোয়ার বাই আর আর এই এক্স কে একত্রিত করে ফেলতে পারি এবং আমরা দাবি করতে পারি যে চিত্র অনুযায়ী এমভি স্কোয়ার বাই আর সমান সমান হচ্ছে কে ইন্টু এক্স। এবার তো আমরা এখান থেকে কে এর মানটাকে বের করার অ্যাটেম্প্ট নিতেই পারি। তাহলে পক্ষান্তর করে লিখতে পারি এইভাবে, এম ভি স্কোয়ার বাই আর এবং এক্স দিয়ে ভাগ সমান সমান, এখন মানগুলো বসাই দেই। এখানে এমটা কত? 10 কেজি ভরের বস্তু বলাই ছিল। ভি স্কোয়ার মানে বেগের বর্গ, কত বেগে ঘোরাচ্ছ? 2 মিটার পার সেকেন্ডে ঘোরাচ্ছ, স্কোয়ার করলে কত হয়? 4 হয়। নিচে আর এক্স, আর এর মানটা কত? আর এর মানটা মানে হচ্ছে এই যে এইটা আমাদের নতুন যে ব্যাসার্ধ, সেই মানটা কত? 2.2 মিটার, তাই না? তাহলে 2.2 মানে স্প্রিং এর নতুন দৈর্ঘ্যটাই তো আমাদের ব্যাসার্ধ। তুমি চাইলে কাজ করতে পারো, এই 2.2 কে এইভাবে না লিখে লিখতে পারো 22 আর ডিভাইডেড বাই 10, ওটাকে উঠে দিলাম আমরা উপরে। তার সাথে গুণ করতে হবে এখন কাকে? ছোট হাতের এক্স। এটা কোনটা? দৈর্ঘ্যের পরিবর্তন 0.2। তাহলে 0.2 না লিখে এটাকে আমরা লিখলাম 2 দিয়ে, আর 10 ভাগকে উঠে দিলাম উপরে। ওই 10 আর আগের 10, 10 10 এ 100 হয়ে গেল। লেখা যায় কিন্তু চাইলেই, তাই না? এখন আসো এবার কাটাকাটি করে দেই। তাহলে কাটাকাটি করলে কি পাওয়া যাচ্ছে? নিচ থেকে এই 2 আর এই 4 কিন্তু সুন্দর কাটাকাটি যায়, হয়ে গেল একটা 2। এই 2 এর সাথে আবার নিচের কিন্তু 22 সুন্দর কাটাকাটি করা যায় 11। তাহলে ফাইনালি আমরা এখানে কি পাচ্ছি? তাহলে ফাইনালি এত কিছু করার পরে আমরা এখান থেকে পেয়ে গেলাম, অতএব স্প্রিং ধ্রুবক অথবা কে সমান সমান 10 ইনটু 100, 1000 ডিভাইড বাই 11। তাহলে কে এর মানটা হচ্ছে আমাদের 1000 ডিভাইডেড বাই 11 এবং একক অবশ্যই এসআই, নিউটন পার মিটার। বুঝতে পারছি আমরা? জাস্ট বসাইলাম, হিসাব করলাম, সুন্দর মতো হয়ে গেছে। তাহলে কিন্তু কে বের করা শেষ। এখন কি লাগবে? এটাকে 3 বার সম্পূর্ণ ঘোরাতে কত সময়? একবার নিজের কাছেই প্রশ্ন করো, 3 বার সম্পূর্ণ ঘুরাবা, একবার সম্পূর্ণ ঘুরলে যে সময় লাগে তাই কি বলে? পর্যায়কাল বলে। একটা সম্পূর্ণ ঘূর্ণন। তুমি ঘুরাবা 3 বার, তাহলে আমাদের যে সময় লাগবে সেটা হয় পর্যায়কালের 3 গুণ। তো আমাকে তাকে পর্যায়কাল বের করতে হবে। একটু মনে করে দেখো, আমরা এর আগের ক্লাসেও পড়ছিলাম যে পর্যায়কাল বের করতে হলে তুমি ডিরেক্টলি টুয়াইস পাই বাই ওমেগার হেল্প নিতে পারো, অথবা তুমি চাইলে ওমেগাকে আবার এম আর কে সাপেক্ষেও লিখতে পারো। একটু আগে তো বললাম টি সমান সমান টুয়াইস পাই রুট ওভার, এই দেখো এইখানে টি সমান সমান টুয়াইস পাই রুট ওভার এম বাই কে। তাহলে এই কথা তো আমি এখানেও ইউজ করতে পারবো, কারণ আমি তো স্প্রিং এর জন্যই আছি। এই যে মানগুলো বসাই দিই, তাহলেই কিন্তু টি এর মানটা বের হয়ে যাবে। শুধু পার্থক্যটা হচ্ছে আমরা যা চাই যেই সময়টা, এইটাকে আবার পর্যায়কালের 3 গুণ হইতে হবে, কারণ তুমি 3 বার ঘূর্ণন চাও। তাহলে 3 দিয়ে গুণ করলে 3 দুগুণী 6, 6 পাই রুট ওভার এম এর মান তোমাকে দেওয়া আছে 10 কেজি, আর কে এর মান কত? এই মাত্র বের করলাম আমরা 1000 ডিভাইডেড বাই 11। তাহলে নিচে গেল 1000 আর 11 যে ভাগ ওইটা গেল উপরে। যদি আমরা কাটাকাটি করি থাকলো 6 পাই তার মতো। 11 কে হাত দিয়ে কোনো লাভ হবে না, কারণ এটা সুন্দর কোনো জিনিসই না রুট করার জন্য। কিন্তু উপরের 10 আর নিচের 1000 কাটলে হয় 100, 100 কে রুট করলে তোমার হয় 10। তাই তুমি যদি চাও 6 আর 10 কে 3/5 পাই এভাবে লিখতে পারো, কিন্তু 3 এর সাথে একটা রুট 11 আছে, তাই 3√11/5 ইনটু পাই এত সেকেন্ড। শেষ। তাহলে এটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় সময় 3টি ঘূর্ণন পাওয়ার জন্য। হোপফুলি আমরা পুরা জিনিসটা বুঝতে পারছি যে কোনটা কিভাবে আসলো। ওকে? তোমার কাজ হচ্ছে তুমি বাসায় একটু জিনিসগুলোকে একবার নিজে হাতে করে প্র্যাকটিস করা।
তো ফার্স্টে আমরা বেসিক ড্রয়িং থেকে ঘূর্ণনকে কাজে লাগায় চিন্তা করলাম, তো সেইখান থেকে আমাদের যা দরকার ঘুরে আসলাম। তাহলে সব কিন্তু দেখো ঘুরে ফিরে সেই নিউটনীয় বলবিদ্যা ওগুলো কাজে লাগাই যেতে হয়, বাদ দিয়ে কিন্তু আগানো যায় না। ওকে, আর জি এর মান দরকার পড়ে নাই, ওটা দিছে থাকুগা, আমার কি, আমার কাজে লাগবে না। তাহলে লজিক্যালি ভাবে একটু আগে বলতেছিলাম যে স্প্রিং এর ক্ষেত্রে যখন তুমি টি বের করবা তখন এই জিকে লাগবে না, জিকে নিয়ে ভয় পাওয়ার কিছুই নাই। ওকে, সামনে গাই আমরা। তোমাকে বলা আছে যে একটা স্প্রিং এর অগ্রভাগে যদি তুমি আচ্ছা, আমি সুন্দর করে বলি, তুমি যদি কোনো বস্তুকে যুক্ত করো তখন দেখা যাবে যে ওই কণাটার যখন 4 সেন্টিমিটার সরণ হবে তখন তার বেগ হয় 3, আর যখন ওই কণাটার সরণ হবে 3 তখন তার বেগ হবে 4। তাহলে স্প্রিংটার দোলনকাল নির্ণয় করো। মানে স্প্রিং এর সাথে যে ভরটাকে যুক্ত করছো সেই ভরটার এক একবার এক একটা সরণ হয়, সেই ভরটার জন্য এক একবার এক এক রকম বেগও পাওয়া যায়, বিভিন্ন সরণের বিভিন্ন বেগ। তাহলে বসে বের করে দেখাও দোলনকাল কত। সবার আগে সূত্র ভুলে গেলে মহাবিপদ। একটু মনে করে দেখো, আমরা বিগত 3টা লেকচারে ভি সমান সমান ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা নিয়ে কিন্তু অনেক কথাবার্তা বলছি, গ্রাফ দেখাইছি, হাবিজাবি করছি, তাই না, শক্তিও বের করছি। তাহলে এখন এখান থেকে যদি আমরা চাই ওই ক্লু গুলাকে কাজে লাগাইতে করতে পারি, তাই প্রথম ক্লুটাকে যদি আমরা কাজে লাগাই যে বেগের মান হবে 3 সেন্টিমিটার পার সেকেন্ড যখন তোমার স্বর্ণের মান হবে 4, তাহলে বেগের মান 3 সেন্টিমিটার পার সেকেন্ড, ওমেগা আমি জানি না, বিস্তার আমি জানি না, কিন্তু স্বর্ণ আমি জানি, স্বর্ণ কত 4, 4কে স্কোয়ার করলে কত হয় 16 হোল রুট। এটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণ বা প্রথম ক্লু থেকে কাজে লাগায় বের করলাম এইটা। এখন সেম ঘটনা আমরা দ্বিতীয় সমীকরণের জন্য কিন্তু করতে পারবো, বা দ্বিতীয় ক্ষেত্রে সমীকরণ বের করতে পারবো। এবার চিন্তা করো তো, দ্বিতীয় ক্ষেত্রে তোমাকে বেগের মানটা কত বসে বসে 3 সেন্টিমিটার স্বর্ণে বেগ হবে 4, তার মানে আমাদের নতুন বেগের মানটা হবে 4, ওমেগাকে হাত দেওয়ার কিছু নাই, এ কেও হাত দেওয়ার কিছু নাই, 3 কে স্কয়ার করলে হয় 9। তুমি এটা ভাবতে পারো যে ভাই আপনার তো কেস দুইটা, তাহলে আপনি কেন এখানে ভি আর এক্স কে বদলাইলেও ওমেগা আর এ কে বদলাচ্ছেন না? তার কারণ স্মরণের সর্বোচ্চ মানকেই বলে বিস্তার, এবং তুমি তো একটা কেস নিয়ে কথা বলতেছো, তাই না? এখানে তো তুমি স্প্রিং কে কয়েকবার দুলাচ্ছ না, একটা নির্দিষ্ট কম্পাঙ্কেই দুলতেছে, একটা কণিক কম্পাঙ্কেই দুলছে, তাই ওমেগা চেঞ্জ হবে না এবং সর্বোচ্চ স্বর্ণের মানটাও চেঞ্জ হবে না, কারণ তুমি একটা বস্তুর জন্য একটা এক্সপেরিমেন্টেরই কয়েকটা ডাটা নিয়ে কথা বলতেছো। সো দ্যাটস ওয়াই হাত দেওয়ার কোনো দরকার নেই। এবার যদি আমরা এই দুটাকে কাজে লাগাইতে চাই তাহলে কি বলতে পারি, এদেরকে স্কোয়ার করে ভাগ করতে পারি। ঠিক আছে, ধরো যদি আমরা এখন এই কাজটা করি যে 1 নং এবং 2 নংকে ডাইরেক্ট ভাগ দেই, এবং শুধু ভাগ না, ভাগ করার পরে স্কোয়ারও করে ফেলি, মানে 1 স্কোয়ার ভাগ 2 স্কোয়ার, তাহলে কি হয়, এই 3 তোমার হয়ে যাচ্ছে 9, নিচের 4 তোমার হয়ে যাচ্ছে 16, ওমেগা ওমেগা ক্যান্সেল হয়ে যাচ্ছে, বাদ, উপরে a স্কয়ার 16 a স্কয়ার 9, কিন্তু যেহেতু তুমি আবার উভয় পক্ষকে স্কয়ার করছিলা এই জন্য রুটটাকে লেখার দরকার নেই। এই হইলো সিম্পল কথা, মানে স্কয়ার করে ভাগ করলাম বা ভাগ দিয়ে স্কয়ার করলাম। এবার আমরা কি করব, এতক্ষণ পর্যন্ত সব ঠিক ছিল, এখন তুমি চিন্তা করো তুমি ক্রস গুণ করতে পারো, কিন্তু ওইটা না করলেও চলে, আমরা ছোটকালে যোজন বিয়োজন শিখে আসছিলাম, তাহলে এখন আমরা উপরে এবং নিচে যোজন বিয়োজন করব, তাহলে দেখবা তোমার প্রবলেমটা অনেকটা সলভ হয়ে গেছে। তাহলে 9 আর 16 উপরে যোগ করলে কত হচ্ছে, উপরে যোগ কত হচ্ছে 25, আর যদি আমরা 16 থেকে 9 কে বাদ দিই, বি কেয়ারফুল, বিয়োজনটা কেয়ারফুলি করতে হয়। আমি যদি ব থেকে ছোট মানে 16 ছিল নিচে, 16 থেকে 9 কে বাদ দিয়ে দিই তাহলে তোমার কত হচ্ছে, এখানে তোমার আসতেছে 7। ওকে, যদি উপরে যোগ করি a স্কয়ার 16 আর a স্কয়ার 9, তাহলে উপরে যোগ করলে a স্কয়ার হয়ে গেল আমাদের দুইটা, 16 আর 9 কে যোগ করলে হচ্ছে আমাদের 25, কিন্তু নিচে কি করব, হর থেকে লবকে বাদ দিচ্ছিলাম, প্রথমবার যা করছো এই বতাই করবা, a স্কয়ার থেকে স্কয়ার বাদ দিছো, বাদ, -9 থেকে -16 কে বাদ দিবা, তাহলে +16, 16 থেকে 9 কে বাদ দিলে কত হয় 7। ঠিক আছে, মানে এক সিকোয়েন্স ফলো করবা, উল্টাপাল্টা করবা না, হয় হর থেকে লব বাদ দিবা, নয় লব থেকে হর। এই কাজ যদি করি উভয় পক্ষ থেকে 7 কে বাদ দেওয়া যায় এবং লেখা যায় 25 সমান সমান 2a স্কয়ার মাইনাস 25। সো বেসিক্যালি এখানে বলতে পারি আমরা দুইটা a স্কয়ার মানে 25, 25 আসলে 50, তাহলে এখন তো রুট করাই যাবে, অতএব যদি আমরা এখানে রুট করে দেই তাহলে প্রথমত আমরা 2 দিয়ে ভাগ করব, 25 রুট করলে তোমার কত হবে, 5 5 এ 25, তাই না? তার মানে এর মান পাইলে আমরা +-5।
একক কি হবে? আমি প্রথম থেকেই প্রশ্নে যা আছে সেভাবে ফলো করে আসছি। সেন্টিমিটার, সেন্টিমিটার পার সেকেন্ড। তার মানে এখানে উত্তরটা আসবে ৫ সেন্টিমিটার। কোনো মিটার-ফিটার কিচ্ছু হবে না। ওকে। তো এটা হচ্ছে আমাদের ১ম ম্যাথ ছিল যে আমরা বের করে ফেললাম যে ম্যাথে কাটাকাটি করে এর মানটা কত? বাট তোমাকে জিজ্ঞেস করছে দোলনকাল কত? লাভ তো হইল না। একটা কাজ করি, লাভ লোকসান নিয়ে চিন্তা করিও না। তুমি যেই পর্যন্ত করছো কোনো সমস্যা নাই। যদি আমরা এই যে বিস্তারের যে মানটা পাইলাম, এই বিস্তারের মানটাকে ধরে সমীকরণ নং ১ অথবা ২ যেখানে মন চায় আমরা বসায় দেই, তাহলে কিন্তু ওমেগার মানটা বের করা সম্ভব। ধরো আমার মন চাচ্ছে আমি মানটাকে বসাবো নাম্বার ১ এ। তাহলে ওমেগা সমান, সমান কি পাওয়া যাচ্ছে? ওমেগা সমান, সমান 3 ডিভাইডেড বাই a স্কয়ার মানে 25 25 এর 16 বাদ দিলে কত হয় 9 9 কে রুট করে কত হয় 3 তো হয় সো 3/3 ইকুয়াল টু 1 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে আমরা এখানে এই মানটাকে ইউজ করে a বা বিস্তারের মানটাকে ইউজ করে বের করে ফেললাম ওমেগার মান কত। তুমি 1 নং 2 নং যেখানেই বসো না কেন তুমি ঘুরে ফিরে ওমেগার এই মানটাই পাবা। তাহলে আমরা কিন্তু a আর ওমেগা দুইটাই পেয়ে গেছি। এখন দেখো তোমাকে দোলনকাল জিজ্ঞেস করতেছে, একটু চিন্তা করো তো দোলনকালের সূত্রের মধ্যে কি কি ফ্যাক্টর ছিল দোলনকাল বা টি যদি বের করতে হয় সবচেয়ে ইজি অ্যাপ্রোচ হচ্ছে ওমেগা ধরে আগাও টি সমান টুয়াইস পাই বাই ওমেগা। তাহলে আমাদের এখান থেকে এক লাইনে বলতে পারি ফাইন যে আর কোনো ঝামেলা নাই। তাহলে আমাদের টি সমান সমান টুয়াইস পাই ডিভাইডেড বাই ওমেগা। ওমেগার মান যেহেতু ১ তাহলে ডিরেক্টলি টি সমান সমান টুয়াইস পাই সেকেন্ড। ওকে, তাহলে অঙ্ক শেষ। মানে দেখো ব্যাপারটা কিন্তু সোজা, কিন্তু পরীক্ষা হলে তোমাকে যা চাওয়া হয়েছে তুমি যে ডিরেক্টলি তা পাবা এমন কোনো গ্যারান্টি নেই। তোমাকে স্টেপ বাই স্টেপ আগায় বের করা লাগতে পারে। ঠিক আছে, এগুলা কিন্তু রিটেন প্রবলেম, এটাকে ভুলে আমরা এমসিকিউ বলতেছি না। যদিও করা যাবে এমসিকিউ দিলে, এমন না করা যাবে না, বাট সময় সাপেক্ষ। সো এই জন্য এটাকে আমরা রিটেন প্রবলেম হিসেবে ট্রিট করতেছি। ওকে, তো চলো সামনে আগাই। কিছু এমসিকিউ করা যাক। ঢাকা ভার্সিটি 2021-22 এর এম ভরের একটা বস্তুকে আণবিক স্প্রিং সাথে সংযুক্ত আছে। স্প্রিংটাকে এই পরিমাণ প্রসারিত করে ছেড়ে দেওয়া হলে তার পর্যায়কাল হচ্ছে টি। ওকে, এখন যদি বস্তুর ভর তুমি এম থেকে 4m করে দাও তাহলে নতুন পর্যায়কাল কত হবে? চিন্তা করো ভরের সাথে পর্যায়কালের কানেকশন কি? টি সমান সমান 2 পাই রুট ওভার এম বাই কে, তাই না? পড়ছি আমরা। তাই টি হচ্ছে ভরের সাথে রুট ওভারের ভরের সমানুপাতিক, মানে রুট করে তার সমানুপাতিক। তাহলে যদি আমরা এখন টি1 আর টি2 দুইটাকে একটু কম্পেয়ার করি, আমরা দ্বিতীয় ক্ষেত্রে জানতে চাই, তাই না? তাই দ্বিতীয় ক্ষেত্রে টি2 ডিভাইড বাই টি1 সমান সমান নতুন ক্ষেত্রে 4m, আগে ছিল m রুট, তাই রুট করলে কত হয় 2, তাই নতুনটা হবে আগের দ্বিগুণ। উত্তর কোথায়? অ্যান্সার তো হবে টুয়াইস টি। সিম্পল, জাস্ট ফর্মুলা বসে দিবা, কাজ শেষ, আর রাখার কিছু নাই। 300 গ্রাম ভরের একটা বলকে তুমি এসএইচএম দিচ্ছ, মধ্য অবস্থান থেকে মানে সাম্য অবস্থান থেকে যখন এটা 0.2 মিটার সরণ হয়, মানে এক্স এর মান যখন 0.2 মিটার, তখন এর উপরে প্রত্যয়নী বলের মান এফ হয় 0.24 নিউটন। তাহলে বলটির দোলনকাল কত হবে? ইজিলি করতে পারবা। কিভাবে? আমাকে এফ দেওয়া আছে, আমাকে এক্স দেওয়া আছে, তাকে আমি কে বের করতে পারবো না। এফ ইকুয়াল টু কে এক্স, তার মানে কে সমান সমান এফ বাই এক্স। এফ হচ্ছে 0.24 আর এক্স এর মান কত তোমাকে দেওয়া আছে 0.2। তুই 0.2 বা 0.20 যাই বলো একই কথা। তার মানে উপরে 24 আর তোমার নিচে হচ্ছে 20। তো যদি আমরা এটাকে 4 দিয়ে কাটার চেষ্টা করি, 4 6 24 আর 4 5 20, 6/5 রেখে দাও। তুমি চাইলে 1.2 বলতে পারো, দরকার নাই, থাকো এই পর্যন্তই থাকো। এখন কি চাচ্ছ? দোলনকাল চাচ্ছ। তাহলে দোলনকাল মানে হচ্ছে টি, টি সমান সমান টুয়াইস পাই রুট ওভার এম বাই কে। এম এর মান তোমার কত বলা ছিল? 300 গ্রাম বলা ছিল। তাহলে 300 গ্রাম তো লিখবো না, এম 300/1000 হলো কেজি। আর কে এর মানটা কত? এই যে মাত্র বের করলাম আমরা 6/5। তো এখন যাবে 6 আর উপরে যাবে তোমার হচ্ছে 5। দেখো তো কাটাকাটি কি করা যায় না? টুয়াইস পাই কে নয় হাত দিব না, ঠিক আছে সমস্যা নাই, কিন্তু বাকি তো অনেক কিছুই কাটাকাটি করা যায়। 300 2 শূন্য, এখানকার 2 শূন্য আগে বাদ হয়ে গেল। এই 5 কে 10 দিয়ে কাটতে পারবা ডাইরেক্ট। এই 5 এই 10 2 দিয়ে কাটবে। এই 3 এই 6 কে 2 দিয়ে কাটবে। সো 4 4 কে কত হয় 2 হয়। এই ভিতরের 2 দিয়ে 4 এর 2 আর বাহিরের 2 এটা কাটাকাটি হয়ে যাবে। পড়ে থাকবে শুধুমাত্র আমাদের এখানে উত্তরটা পাই। আর পাই মানে কি 3.1416। সো আমাদের অ্যানসারটা হবে অ্যানসার বি। বুঝতে পারছি? কোশ্চেন কিন্তু কঠিন না, কিন্তু তুমি তাড়াহুড়া করিও না, তাহলেই চলবে।
বাট তাড়াহুড়া বলতে আমি এটা বুঝিনি ধীরে সুস্থে করবা, অঙ্ক স্পিডেই করবা, বাট মাথায় তাড়াহুড়া করবা না। ওকে? এম ভরের একটি বস্তুর জন্য পর্যায়কাল যদি 2 সেকেন্ড হয়, তাহলে 4m ভরের বস্তুর জন্য পর্যায়কাল কত হবে? আমরা খুব ভালো করে জানি যে t এর সাথে সম্পর্কটা হচ্ছে √m। 4 গুণ করছো মানে দ্বিগুণ হয়ে যাবা। তাহলে আগে ছিল 2 সেকেন্ড, তুমি এখন হয়ে যাবা 4 সেকেন্ড। একটা আদর্শ স্প্রিং এর শেষ প্রান্তে ঝুলানো একটি ভর টি পর্যায়কাল নিয়ে উল্লম্বভাবে স্পন্দিত হয়। এখন যদি আমরা এর বিস্তারকে দ্বিগুণ করে দেই, তাহলে কি যায় আসবে? কিছুই যাবে আসবে না। তার কারণটা হচ্ছে আমি কত টেনে ছেড়ে দিব এটা আমার ইচ্ছা। আমি চাইলে 1 সেন্টিমিটার টানতে পারি, আমি চাইলে 1 মিটারও টানতে পারি। তার সাথে স্প্রিং এর কম্পনের কিছুই যাবে আসবে না। তার কারণ ওর টি এর ভিতরে বিস্তারে কোনো কানেকশন নাই। ওখানে শুধুমাত্র বল ধ্রুবকের কানেকশন আছে আর ভরের কানেকশন আছে। তাই চেঞ্জ হবে না। উত্তর টি ছিল, টিই থাকবে। এবার আমরা যাই নতুন টাইপের সরল দোলকের জন্য দোলনকাল। এতক্ষণ তো আমরা স্প্রিং নিয়ে কথাবার্তা বললাম, কিন্তু একবার খেয়াল করে দেখো এই সরল দোলকের দোলনকালে মোটামুটি ঢাকা ভার্সিটি কিন্তু বেশ পছন্দের জায়গা এটা। তারা কিন্তু প্রশ্ন মোটামুটি দিতেই থাকে। যদি আমরা জিএসটির কথা বলি বা এগ্রিকালচার গুচ্ছ কথা বলি, তারা কিন্তু বেশ ভালোই রিপিট করে। আর জাহাঙ্গীরনগর ভার্সিটি তো মনে হয় এটা খুব পছন্দের জিনিস। পারলে প্রতি বছরই এখান থেকে প্রশ্ন দিয়ে দিচ্ছে। তাহলে আমাদেরও ভালো ভালো লাগা জিনিস। আসুক, ইজি জিনিস আসুক, কোনো সমস্যা নাই। আমরা থিম বয়ে যাব। ইজি হোক, কঠিন হোক, যাই হোক আমরা পারবো। সমস্যা নাই। তাহলে এখন আগে একটু রিমাইন্ডার দেই যে সরল দোলকের সূত্র কি ছিল? একটু আগে বলতেছিলাম যে যদি আমরা স্প্রিং এর ক্ষেত্রে আসি, স্প্রিং এর ক্ষেত্রে সূত্র হচ্ছে T = টুয়াইস পাই √m/k। এইখানে কিন্তু জি এর কোনো ইফেক্ট নাই। কিন্তু তুমি যখনই সরল দোলকের কাছে যাবা, এই পুরা চেহারাটাই বদলায় যাবে। তখন টুয়াইস পাই থাকবে। দেখো m/k এর জায়গায় কিন্তু l/g এরকমটা চলে আসে। আর যেহেতু এখানে জি আছে, তার মানে ডিরেক্টলি তোমার বলতে পারো দোলনকাল জি এর উপর ডিপেন্ড করে। জি কি কিভাবে চেঞ্জ হইতে পারে একবার চিন্তা করো তো। আমি যদি পৃথিবী পৃষ্ঠ থেকে যে কোনো হাইটে যাই বা পৃথিবী পৃষ্ঠ হতে যে কোনো গভীরতায় ডেপথে যাই, বা ধরো আমি আমার পৃথিবীতে লোকেশন চেঞ্জ করলাম, মানে ছিলাম বাংলাদেশ চলে গেলাম আমেরিকা, এরকম যে লোকেশন বদলাই, অথবা পৃথিবী বাদ আমি অন্য কোনো গ্রহেই চলে যাব, অন্য কোনো প্ল্যানেটে চলে গেলাম, হাজার হাজার ওয়েতে কিন্তু এই জি কে বদলানো যায়। তাই প্রতিবারই যখন এই জি বদলাবে, প্রতিবারই কিন্তু আমার টি বদলাই যাবে। কথা বুঝতে পারছো? তার মানে সরল দোলক নিয়ে কাজ করতে গেলে অনেকগুলো ফ্যাক্টর মাথায় রাখতে হয়, কিন্তু স্প্রিং নিয়ে কাজ করতে গেলে এই স্পেস নিয়ে গুলি মারো, আমার কিচ্ছু যায় আসে না। খালি কে এর মান বলো, আমি তাতে খুশি, আমার কোনো সমস্যা নাই। ঠিক আছে? তাহলে এখান থেকে কিন্তু আমাদের বেশ ভালো পরিমাণে ম্যাথটা জিজ্ঞেস করে। যেমন মেডিকেলের পরীক্ষাটা কমন এমসিকিউ হচ্ছে যে এই কার্যকরী দৈর্ঘ্য নির্ণয় করা। কমনলি অঙ্ক দিয়ে দেয় মেডিকেলের পরীক্ষাতেও। তো আমরা একটু যেটাই পড়ি ভালো করে বুঝে যাবো, যেন একাধিক পরীক্ষাতে বসলেও সমস্যা না হয়। ওকে? তাহলে আসো আমরা বোঝার চেষ্টা করি কেন সরল দোলকের ক্ষেত্রে t = 2 পাই √l/g হয়। তো এটা বোঝার জন্য আগে আমরা একটা বেসিক ড্রয়িং করে নিই সরল দোলকের, তাহলে ভালো হয়। ধরলাম সরল দোলক কি জিনিস ভাই? এইভাবে উপর থেকে একটা সুতাকে ঝুলাই দিব। এই সুতার দৈর্ঘ্যটা হচ্ছে ছোট্ট হাতের এল, সুতার দৈর্ঘ্য, এবং তার সাথে আমরা একটা ববকে ঝুলাবো। এই ববের অবশ্যই একটা ব্যাসার্ধ আছে। তাহলে এই ববের যে ব্যাসার্ধ, দেখি একদম সেন্টার পর্যন্ত, তার মানে ঝুলন বিন্দু হতে ববের সেন্টার পর্যন্ত টোটাল যে দূরত্ব, এটাকে বলা হয় কার্যকরী দৈর্ঘ্য, বা সিম্পলি এটাকে আমরা বড় হাতের এল দিয়ে বলি কার্যকরী দৈর্ঘ্য। আচ্ছা, এখন এই জায়গাটার নাম হচ্ছে সাম্যাবস্থান। মানে বেসিক্যালি তুমি যদি একে না দুলায় রেখে দাও, ও কই বসে থাকবে, এই জায়গাতে স্থির থাকবে। সে তোমার হচ্ছে সাম্যাবস্থান। কিন্তু আমরা তোকে দোল দিতে আগ্রহী, তাই কি করব? আদি অবস্থান থেকে টেনে ওকে আগে একটু সরায় দিব, এরকম একটা বিস্তার দিব। কারণ বিস্তার না দিলে তো ও দুলবে না, তাই না? এই যে এই পয়েন্টে আনবো, এবার ছেড়ে দিব। তো তুমি যেই পর্যন্ত টেনে আনছো ওকে, এই যে এইভাবে, এটা হচ্ছে থেটা। তুমি কি হাতে ডান দিকেও আনতে পারো, তুমি হাতে বাম দিকেও আনতে পারো, তাহলে কোনো সমস্যা নাই, আসলেই হইলো। এখন চিন্তা করো যে এই জায়গায় এই ভরটার উপরে কি কি কাজ করতেছে। যখনই কোনো ভর থাকে আমরা জানি পৃথিবী তাকে সোজা খাড়া নিচের দিকে অবশ্যই আকর্ষণ করবে। তার মানে পৃথিবীর যে আকর্ষণ বা mg, তা হবে তোমার নিচের দিকে। কিন্তু আমরা বলবিদ্যায় পড়ে আসছি যে আমরা চাইলে যে কোনো ভেক্টরকে বা বলকে যে কোনো দিকে ভাগ করতে পারি, এটা আমাদের ইচ্ছা। মানে অসংখ্য দিকে উপাংশ হইতে পারে, কিন্তু আমরা লম্ব উপাংশ নিব 2টা। ঠিক আছে?
লজিক্যালি ভাবো যে কেন ভাই তোমাকে আমি লম্ব উপাংশে কথা বলতেছি। তার কারণ এই যে সুতাটা, এই সুতার উপরে কি ওজনের একটা ইফেক্ট পড়তেছে না, মানে টান সুতার টান কাজ করতেছে এই বরাবর। বাট প্যারাটা খাইতেছি কোথায়, যে ভাই সুতা তো এরকম বাঁকায়া গেছে, আর পৃথিবীর আকর্ষণ তো খাড়া নিচে, কিন্তু একদিকে হইল না। এই একদিকে যেহেতু হইল না, এই জন্যই আমরা এখানে এই ওজনটাকে বা পৃথিবীর টানটাকে দুই ভাগে ভাগ করব। একটা হবে এই সুতার দৈর্ঘ্য বরাবর এইভাবে, তো আরেকটা হবে এর সাথে লম্ব দিক বরাবর। কারণ আমরা বলছি যে আমরা যখনই লম্ব উপাংশ করি তখন দুইটা নিতে হয়, আর নরমাল উপাংশ বললে অভাব নাই, কোটি কোটি হাজার হাজার অসীম সংখ্যক হইতে পারে। এখন তোমরা হালকা বুদ্ধি খাটাও এবং চিন্তা করে দেখো, এই জায়গার যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাও কিন্তু থেটাই হওয়ার কথা, তাই না? আর অন্য কিছু হবে কেন? তো যে আমরা এটাকে একটু উপাংশ করে ফেলি, যেই দিকে থিটা কোণ করে আছো তার সাথে হবে কোসাইন। এটা আমরা ভেক্টর ক্লাস দেখে আসছিলাম যে যেই দিকের সাথে থিটা অ্যাঙ্গেল করে থাকবা সেখানে উপাংশটা হবে কস থিটা, আর তার লম্ব দিকটা তোমার জন্য হবে সাইন থিটা। তার মানে বেসিক্যালি এটা যদি বলি আমরা, এই যে ডিরেকশনটা, এই ডিরেকশন যে ফোর্স, এটা আমার হয়ে যাচ্ছে এম জি সাইন থিটা। আমি দেখো হুট করে কিন্তু কালার চেঞ্জ করছি, নিঃসন্দেহে আমার কোনো এখানে চাওয়া পাওয়া আছে। লজিক্যালি ভাবো, এই বস্তুটার ওজনের যে উপাংশটা এমজি কস, এইটা আর সুতার টান কিন্তু ব্যালেন্স হয়ে গেছে। ব্যালেন্স হয়ে গেছে বলেই কিন্তু এই ববটা সুতা থেকে ছিঁড়ে পড়ে যাচ্ছে না বা উপরেও উঠে যাচ্ছে না। মানে সুতার টান আর এমজি কস ইকুয়াল। এটা কিন্তু আরেকটা এমসিকিউ, যে সরল দোলকের যে কোনো পয়েন্টে সুতার টানের মান কত, এমজি কস থিটা। তাহলে দোল খায় কেন? তার কারণ দেখো তো, এমজি সাইন থিটা, এটাকে ব্যালেন্স করার জন্য কিন্তু ঊর্ধ্বমুখী কোনো বল নাই বা এটা অপোজিট কোনো বল নাই। তাহলে এই এমজি সাইন থিটা সেই বল যার কারণে তুমি এভাবে দোল খাও। আমি কি বলতে পারি, এই যে একটা দোলনাকে আমি এভাবে টান দিয়ে পিছিয়ে আনছি, আমি তো বল প্রয়োগ করছি না, প্রযুক্ত বল। বাট যখনই ছাড়বো তখন কি সামনে আগায় যাবে। কেন আগাবে? তার কারণ আমার এই বাহ্যিক বলে একটা প্রত্যয়নী বল কাজ করে, এবং এই সেই প্রত্যয়নী বলটাই হচ্ছে এখানে এমজি সাইন থিটা। তাহলে যদি আমরা এখানে চিহ্ন বাদ দিয়ে লিখি, ঠিক আছে, চিহ্ন বাদ দিয়ে লিখি, তাহলে প্রযুক্ত বল হচ্ছে এফ সমান সমান এম জি সাইন থিটা। মানে আমি তো এম এ দিচ্ছি, সেটাই আমার এখানে এম জি সাইন থিটা এভাবে কাজ করতেছে। একটু চিন্তা করে দেখো যে এখানে এই থিটার সাথে কি কি জিনিস চিন্তা করা যাইতে পারে বা কিভাবে তুমি ভাবতে পারো। যদি আমরা এই চিত্রেই বিস্তার, সরণ এগুলোকে আনতে চাই, একটু লজিক্যালি ভাবি। সাম্যাবস্থান থেকে তুমি যেই পয়েন্টে থাকো না কেন, যে কোনো মোমেন্টে, এই যে যতটুকু তুমি লম্ব দূরত্বে থাকবা, এইটাকে কিন্তু বলা হয় সরণ অথবা এক্স, তাই না? আর আমাদের যে কার্যকরী দৈর্ঘ্য, এই সাদা কালারের কার্যকরী দৈর্ঘ্য, এই তোমার হচ্ছে বড় হাতের এল। তাহলে এই চিত্র থেকে আমরা এমনটা দাবি করতে পারি না যে, ধরো একটা আমরা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, যে সমকোণী ত্রিভুজের এই অতিভুজটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্যকে বোঝায়, এই বাহুটা সরণকে বোঝায়, আর এটা আমার অ্যাঙ্গেল থিটাকে বোঝায়। তাহলে কোনটা কি হলো? থিটার মুখের সামনে লম্ব, আর এ তোমার হচ্ছে অতিভুজ। তাহলে আমরা জানি, আমরা লিখতে পারি সাইন থিটা সমান সমান লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। আমরা যদি চাই তাহলে ওই জায়গাতে এমজি সাইন থিটা, এই সাইন থিটার পরিবর্তে কিন্তু বসাই দিতে পারবো এক্স বাই এল। এম জি এক্স বাই এল বসানো যাবে কিন্তু, তাই না? আচ্ছা, আর আমরা জানি স্প্রিং ফোর্স বা সিম্পলি প্রত্যয়নী বলকে আমরা এফ ইকুয়াল টু কে এক্স এভাবে কিন্তু চাইলে লিখতে পারি। এবার তুমি চিন্তা করো, উভয় পক্ষ থেকে যদি আমরা এক্স কে কাটাকাটি করে দেই, তাহলে কে সমান সমান এম ইন্টু জি বাই এল এমনটা দাঁড়ায়। অথবা আমরা যদি এটা লিখতে চাই যে কে আর এম এর অনুপাত সমান সমান লেখা যাবে জি বাই এল। মনে করে দেখো, ওমেগা স্কোয়ার কে কিন্তু আমরা কে বাই এম দিয়ে প্রকাশ করি। তার মানে ওমেগা স্কোয়ার মানে হচ্ছে জি বাই এল। কোন ক্ষেত্রে? সরল দোলকের ক্ষেত্রে। তাহলে এখন তো টি বের করতে কোনো কষ্টই হবে না, কারণ কি টি সমান সমান টোয়াইস পাই ডিভাইডেড বাই ওমেগা, তাহলে রুট ওভার এল বাই জি। এই যে একদম সিম্পল প্রমাণ। তো ঢাকা ভার্সিটি পরীক্ষায় এই প্রুফ গুলো আসতে পারে। কেন দেখা দিলাম? কারণ রিসেন্ট টাইমে দেখলাম যে তোমাদের ঢাকা ভার্সিটি টানা
প্রতিবারই কিছু না কিছু ছোট না ছোট প্রুফ দিয়ে যাচ্ছে। তাই তুমি যদি বেসিক থিমটা বুঝো তাহলে কিন্তু কোনো সমস্যাই হবে না। আরেকটা রিমাইন্ডার দিয়ে দিই, এখানে যে আমরা এই প্রুফটা করলাম এটা কতক্ষণ পর্যন্ত সরল দোল গতি হইতে পারবে, যতক্ষণ পর্যন্ত এই থিটা মানটা যথেষ্ট ছোট হবে, অর্থাৎ এই থিটার মানটার লিমিট হচ্ছে আপ টু 4 ডিগ্রি, এই পর্যন্ত থাকলে এটা সরল ছন্দিত গতি, তারপরে কিন্তু আর সরল ছন্দিত গতি থাকে না। এই ব্যাখ্যাগুলো বেশ জটিল, তোমাদের বইতে অত ক্লিয়ার করে দেওয়াও নাই। তার কারণে আমি সিম্পল বইতে বলি যে ধরো এই কলমটাকে আমি একটু টান দিচ্ছিলাম ও সুন্দর এরকম দুলবে, ঠিক আছে, বোঝানোর খাতিরে বলতেছি যে এইভাবে এইভাবে দুলবে, কিন্তু বাস্তবে এইভাবে দোলা সম্ভব না। তুমি যদি একটা সুতার সাহায্যে একটা বলকে ঝুলায় বেশ বড় অ্যাঙ্গেল করে ছেড়ে দাও, দেখবা ওরকম সোজা দুলতেছে না, এরকম যে বাঁকায় বাঁকায় দুলতেছে, এরকম বাঁকায় বাঁকায় দুলতেছে, কারণ এটা কিন্তু সিম্পল পেন্ডুলাম থাকবে না, এটা কিন্তু জটিল হয়ে যাবে। সেই জিনিসগুলোকে কিভাবে সলভ করতে হয় তোমাদের বইতে শেখানো হয় নাই বা তোমাদের সিলেবাসেই নেই, ওইটা বুঝতে হইলে আরো কিছু ম্যাথমেটিক্স জানতে হয়, বেসিক্যালি ক্যালকুলাসেরই কিছু বিষয় আছে জানতে হয়, তাহলেই পারা যায়। ওটা আপাতত দরকার নাই, আমরা এভাবেই ভালো আছি। হ্যাঁ, মানে ইন শর্ট সিম্পল ওয়েতে ভালো আছি। চলো সামনে আগাই। তোমাদের এখান থেকে সবচেয়ে কমন প্রশ্ন হচ্ছে বিভিন্ন গ্রাফ, মানে সরল দোলকের ক্ষেত্রে কি কি গ্রাফ হইতে পারে, যেমন ধরা যাক টি স্কোয়ার ভার্সেস এল, এই গ্রাফ আঁকবো, অথবা ধরো টি ভার্সেস রুট ওভার এল, এটা আঁকবো, অথবা ধরো চিন্তা করা যাক টি ভার্সেস এল, আমরা এই গ্রাফ আঁকবো। এখানে অসংখ্য গ্রাফ আঁকতে পারবো, আমি চুজ করলাম তিনটা, মানে পর্যায়কাল আর তোমার কার্যকরী দৈর্ঘ্যের মধ্যে ভাবে তিনটা গ্রাফ আমরা চিন্তা করলাম, মানে সবচেয়ে কমন গ্রাফ চিন্তা করলাম আর কি। আচ্ছা, গ্রাফকে বলার নিয়মটা কি? বলার নিয়মটা হচ্ছে y ভার্সেস x, মানে তুমি y অক্ষে রাখবা টি স্কোয়ার আর x অক্ষে রাখবা তুমি হচ্ছে l, এটা হচ্ছে মেইন ঘটনা। আমরা শুরু করি মাঝখানেরটাকে দিয়ে, ইজি পার্টটাকে দিয়ে শুরু করি। তাহলে আমরা জানি সূত্র t সমান সমান টোয়াইস পাই রুট ওভার এল বাই জি। একবার চিন্তা করো, t সমান সমান এই টোয়াইস পাই কনস্ট্যান্ট, রুট ওভার জি এটাও কনস্ট্যান্ট, শুধুমাত্র রুট ওভার এলটাকে একটু আমি এখানে সাইড করে লিখলাম। আমরা যদি এখন জিনিসটাকে এইভাবে বলি যে ভাই দেখেন, আপনি তো বলতেছেন এই টিটাকে রাখবেন ওয়াই অক্ষে, আর এই রুট এল এইটাকে আপনি চাচ্ছেন রাখতে এক্স অক্ষে, কিভাবে বুঝলাম? ওয়াই ভার্সেস এক্স। তাহলে মাঝখানে এই যে 2 পাই আর রুট ওভার জি, পুরা ব্যাপারটাই কি একটা কনস্ট্যান্ট আকারে আছে না, মানে এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, এটা কিন্তু কনস্ট্যান্ট। তাহলে এটা আমি একটা কি ফিল পাচ্ছি, y ইকুয়াল টু এম এক্স, এরকম ফিল পাচ্ছি না? তার মানে আমরা একটা সরল রেখা আকার প্ল্যান করতেছি, যেই সরল রেখায় y অক্ষে রাখবো আমরা এই যে t কে, আর যার x অক্ষে থাকবে আমাদের এল না রুট ওভার এল, এমনটা হবে। তখন দেখা যাবে আমরা একটা মূল বিন্দুগামী সোজা সরল রেখা পেয়ে যাচ্ছি। এই যে মূল বিন্দুগামী সোজা সরল রেখা, এই রেখার ঢাল কিসে নির্দেশ করবে? 2 পাই বাই রুট জি। তাহলে এই সরলরেখার ঢাল এম আমাদেরকে নির্দেশ করবে টোয়াইস পাই ডিভাইডেড বাই রুট ওভার জি। শেষ, বের হয়ে গেল। এখন সেম কাজটা আমরা অ্যাপ্লাই করব এই গ্রাফটা আঁকার সময়, টি স্কোয়ার ভার্সেস এল। তাহলে শুরুতেই মেইন সূত্রকে আমরা বর্গ করে দিই, তাই টি স্কোয়ার সমান সমান 4 পাই স্কোয়ার এল বাই জি। কি করলাম? মেইন সূত্রকে স্কোয়ার করে দিলাম। ওকে, এবার একটু সাজাগোজা করো, তোমার যেভাবে দরকার। তাই টি স্কোয়ারটা আলাদাভাবে আছে, 4 পাই স্কোয়ার, জি কে এক জায়গায় রাখলাম আর এলটাকে এক জায়গায় রাখলাম। এখন এটাকে আসলে আমরা ধরে ফেলি ওই y ভার্সেস x দিয়ে। তাহলে আমি চাচ্ছি এই টি স্কোয়ার পুরোটা থাকবে y অ্যাক্সিসে, আর এল এই পুরো থাকবে x অ্যাক্সিসে। কিভাবে? y ভার্সেস x। তাহলে এরা বাদে বাকি যা কিছু আছে 4 পাই স্কোয়ার জি, চিন্তা করো তো 4 পাই জি সবই কি আসলে কনস্ট্যান্ট না? তাহলে আমাদের এই পদটাও কিন্তু দেখতে হুবাহু ওইটার মতোই টাইপ হয়ে গেল, যে y ইকুয়াল টু এম এক্স, এই টাইপ হয়ে গেল। আর y ইকুয়াল টু এম এক্স কথার মানে তোমার হচ্ছে সোজা মূলবিন্দুগামী সরল রেখা। তাহলে আমরা এখান থেকে যেই গ্রাফটাই পাবো সেটা হবে এরকম, যে যদি আমরা y অক্ষে রাখি পর্যায়কালের বর্গকে আর x অক্ষে রাখি আমরা এল কে, আমরা একটা মূলবিন্দুগামী সরলরেখা পেয়ে যাব। কিন্তু এই সরল রেখার ঢাল অবশ্যই একটু আগে যেটা বের করছিলাম ওইটা হবে না, তার স্কোয়ার আকারে 4 পাই স্কোয়ার
বাই জি। ওকে, তো তোমরা যে কাজটা করবা, তোমরা কিন্তু কখনোই ঢাল মুখস্থ করবা না। তোমাকে যাই বের করতে বলি বা হাতে লিখে চেক দিয়ে তারপরে বলো যে হ্যাঁ ভাই ঠিক আছে, এটা হচ্ছে ঢাল বা এটা হচ্ছে ওইটা। ফাইন, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত দুইটা এই কমন গ্রাফ বুঝে গেছি। এখন যাব টি ভার্সেস এল এর কাছে। একটু খেয়াল করো, আমরা এই সূত্রের দিকে যদি তাকায় থাকি, কি গেস করতে পারি? আমরা একটা কাজ করি, এটাকে স্কোয়ার করে দিই। কেন? কারণ এল এর উপরে তো এখানে কোনো রুট নাই, তাহলে আমি তো রুটকে রাখতে পারবো না। তাহলে এই টিটা হয়ে যাচ্ছে আমাদের টি স্কোয়ার সমান সমান 2 পাইটা হয়ে যাচ্ছে 4 পাই স্কোয়ার। নিচের যে জি ওটাকে আমরা 4 পাই স্কোয়ারের সাথে রাখলাম, আর এলটাকে একটু সাইড করে রাখলাম। ঠিক আছে, মানে আমরা আমাদের মেইন সূত্রকেই স্কোয়ার করে একটু সাজায় লিখলাম। এইবার প্রবলেমটা হয়েছে যে জায়গাতে এতক্ষণ পর্যন্ত যাকে দরকার ওয়াই, যাকে দরকার এক্স ডিরেক্টলি পাচ্ছিলাম, এইবার পাচ্ছি না। তাহলে কি করব? লজিক্যালি ভাবো, আমার এক্স অক্ষে আছে এল, লাকিলি পেয়ে গেছি আমার এক্স অক্ষ, কিন্তু ওয়াই অক্ষে তো টি। তাহলে কি করব? আমি শুধুমাত্র এই টিটাকে ক্যাপচার করব, শুধুমাত্র টিটাকে। তাহলে এটা হচ্ছে আমার জন্য ওয়াই। বাট প্যারা খাইলাম কোথায়? টি এর মাথায় স্কোয়ার। তাহলে আমি যে টি কে ওয়াই দিয়ে প্রকাশ করি, ওয়াই এর মাথায় স্কোয়ার। তুমি যাকে যা ধরবা তার পাওয়ার থাকলে ওইটা বসাইতে হবে। ওখানে পাওয়ার ছিল 1, তোমাকে 1 লেখা লাগে নাই। এবার একটু ম্যাথমেটিক্স এর কথা মনে করা যাক। ওয়াই স্কোয়ার সমান সমান কিছু একটা ইনটু এক্স, এরকম না জিনিস নিয়ে পড়ছো? একটু মনে করো, কনিক্সে ছিল যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, প্যারাবোলা বা পরাবৃত্ত। তার মানে আমাদের এটা একটা প্যারাবোলা বা পরাবৃত্তাকার গ্রাফ হবে। একটা কাজ করি, তাহলে আমরা আগে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ টান দিয়ে নিই। তাহলে আমরা কি করব? ওয়াই অক্ষে রাখবো টি, কারণ প্রশ্নে বলছে টি কে রাখতে, আর এক্স অক্ষে রাখবো আমরা এল কে, কারণ প্রশ্নে বলছে এল কে রাখতে। একটু মনে করে দেখো যে ওয়াই স্কোয়ার সমানুপাতিক এক্স, এই প্যারাবোলা কেমন ছিল? ওয়াই এর মান প্লাস বা মাইনাস যাই বসাও, স্কোয়ার করলে এক্স এর মানটা কি ভুলেও তোমার নেগেটিভ হবে? তাহলে তুমি শুধুমাত্র এক্স অক্ষের ধনাত্মক দিকে থাকবা, কিন্তু ওয়াই অক্ষের প্লাসও হইতে পারে, মাইনাসও হইতে পারে। ইজি করে বলি আমরা এইভাবে, যেই অক্ষের পাওয়ার 1 তোমার মুখ থাকবে সেই অক্ষের দিকে, মানে ওটা ইউ শেপের গ্রাফ হবে, বাট তার মুখ থাকবে যার পাওয়ার 1 তার দিকে। তাহলে এক্স এর পাওয়ার হচ্ছে 1, তাহলে আমাদের গ্রাফের যে মুখ এইটা হবে এইভাবে এক্স অক্ষের দিকে। মানে কেউ বলে ভাই এটা কি ঢাল বের করবেন না? না, এবার তুমি ঢাল বের করতে পারবা না। কেন পারবা না? লজিক্যালি ভাবো, প্রত্যেকটা জায়গাতে ঢাল চেঞ্জ হয়ে যাচ্ছে, ঢালটা পরিবর্তনশীল। এখন যদি ঢাল বের করতে চাও, তোমাকে ডিফারেন্সিয়েট করতে হবে এবং কোন পয়েন্টে জানতে চাও ওই মানটা বসাইতে হবে। ম্যাথে কিন্তু পড়ছো যে কোনো কার্ভের জন্য স্পর্শক, অভিলম্ব এগুলো কিন্তু বের করা যায়, তাই না? তাহলে এখানে আমাকে ডিফারেন্সিয়েট করে তারপর বের করতে হবে। এইটা দিলে পোলাপান কাইন্ডলি দিবে, দরকার নেই, লাগবে না, একটু তোমার করতে হবে নাকি? সো এই 3টা গ্রাফ মোটামুটি বুঝলে তোমাদের চলবে যে কোনটা কিভাবে কিভাবে আসলো। ঠিক আছে, তো সামনে যাওয়া যাক। জিএসটি 21-22 এর ছোট্ট প্রবলেম। এল কার্যকরী দৈর্ঘ্যের সরল দোলকের দোলনকাল এবং কৌণিক কম্পাঙ্ক কোনটা? টি সমান 2 পাই রুট ওভার এল বাই জি, এ তো অবশ্যই হবে। এবং এটা দেখো প্রথমে বলছে দোলনকাল, তাহলে এই যে টি সমান 2 পাই রুট ওভার এল বাই জি, আর ওমেগার মান যে জি বাই এল, এইটাই কিন্তু আমি দেখো কিছুক্ষণ আগেই প্রুফ করে আসছিলাম। এই যে ওমেগা স্কয়ার সমান সমান জি বাই এল, তাহলে ওমেগা সমান সমান রুট ওভার জি বাই এল। সো প্রুফ গুলো জানতে হবে, এগুলা ভুলে সমস্যা আছে। 50 সেন্টিমিটার দৈর্ঘ্য, তাহলে কার্যকরী দৈর্ঘ্য 50 সেন্টিমিটার। এই সরল দোলক প্রতি মিনিটে 40 বার দোল দেয়। আচ্ছা, এখান থেকে চাইলে আমরা বের করে ফেলতে পারি তার পর্যায়কালের মান কত। চিন্তা করো, প্রতি মিনিটে 40 বার দোল দেয়, আমার দরকার কি? একবার দোল দিতে যেই সময় লাগে, প্রতি মিনিট মানে তোমার হচ্ছে বেসিক্যালি 60 সেকেন্ড। তাহলে 40টা দোলন দেয় 60 সেকেন্ডে, তাহলে একটা দোলন দিবে কতক্ষণে? ঐকিক নিয়ম, 60 সেকেন্ড ডিভাইড বাই 40। তুমি চাইলে এটাকে 4 15 60 অথবা 1.5 লিখতে পারো, থাকুক, ঠিক আছে। যদি এই দৈর্ঘ্যটাকে আমরা এখন চেঞ্জ করে 200 করে ফেলি, নতুন কার্যকরী দৈর্ঘ্য L2, তাহলে এখন এটা 60 বার দোলন দিতে কত সময় লাগে? আচ্ছা, লিটারালি অ্যাকচুয়ালি 60 বার নিতে মাথা ঘামায়ও না। তুমি আগে চিন্তা করো একটা দোলন দিতে কত সময় লাগে, মানে নতুন দোলনকাল কত। যাই পাবা ওই মানটাকে 60 দিয়ে গুণ দিবা, কারণ কি একবার দোলন মানে T2, আর 60 বার মানে ইনটু 60। সো আমাকে T2 বের করতে হবে, সে মেইন কথা।
টি এর সাথে এল এর কানেকশনটা কি? এই দেখো উপরে লেখা আছে যে √L/G। টি এর সাথে এল এর কানেকশনটা √। তাহলে T2 ডিভাইড বাই T1 সমান সমান √L2 ডিভাইড বাই L1। √ এর সমানুপাতিক। তাহলে L2 মানটা কত? 200 আর L1 তোমার কত ছিল? 50। তাহলে 4 5 20, রুট করে তোমার কত হচ্ছে? 4 কে পাওয়া যাচ্ছে 2। তাহলে আমরা বলতে পারি নতুন দোলনকালটা হবে আগে যাই ছিল তার দ্বিগুণ। আগে কত ছিল? 1.5, তা ডাবল করলে কত হয়? 3 সেকেন্ড। তার মানে আমরা এটা বলতে পারি যে এবার একটা কমপ্লিট দোলন দিতে সময় লাগবে 3 সেকেন্ড। কিন্তু তুমি চাচ্ছ 3 না, তুমি 60 বার দোলন চাও। যাই পাইছো 60 দিয়ে গুণ করো, 3 6 18। তোমার এখন সময় লাগবে 180 সেকেন্ড। পরীক্ষায় ঐকিক নিয়ম দিয়ে চিন্তা করবা, না কিন্তু অঙ্ক করতে গেলে পুরো মারা খেয়ে যাবা। সিম্পল জিনিস কিন্তু যদি বানায় ফেলো না। রাজশাহী ইউনিভার্সিটি 21-22 প্রবলেম। একটা সরল দোলকের দৈর্ঘ্য বড় হাতের এল। এখন তুমি যদি দোলনকালকে অর্ধেক করতে চাও তাহলে তোমার দৈর্ঘ্যে কি অবস্থা হবে? আমরা জানি টি সমানুপাতিক √L। তুমি চাচ্ছ এই দোলনকালটাকে অর্ধেক করতে, মানে এই পাশের মান যেন হাফ আসে, তুমি এইটা চাও। তাহলে এল কে তুমি কি করবা? এল কে যদি আমরা 4 ভাগের 1 ভাগ করি তখন রুট করলে কিন্তু হাফ পাওয়া যাবে। তার মানে অ্যান্সারটা হচ্ছে দৈর্ঘ্য হবে 4 ভাগের 1 ভাগ। সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে কি অবস্থা হবে? পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত? পৃথিবীর কেন্দ্রে কোনো জি এক্সিস্ট করেই না। তার মানে টি সমান সমান 2π√L/জি তো এক্সিস্টই করে না। তার মানে এটা অসীম হয়ে যাবে। লিটারালি ও দুলবেই না, এভাবে বলা উচিত। কারণ অসীম মানে ও যাইতে আসতে মহাকাল সময় নিয়ে নিবে, ওটা সম্ভবই না। হচ্ছে অসীম। একটি সরল দোলকের দোলনকাল 20% বৃদ্ধি করতে, বি কেয়ারফুল, তুমি দোলনকালকে 20% বৃদ্ধি করতে চাও। তার মানে আমাদের নতুন দোলনকালটা কবে হবে, মানে কত হবে? আগে ছিল 100, আরো 20% বৃদ্ধি। তাহলে আমাদের নতুন দোলনকাল হয়ে গেল আদি দোলনকালের সাপেক্ষে 120%। তাহলে কার্যকরী দৈর্ঘ্য কত গুণ বাড়াতে হবে? তাহলে আগে আমি চিন্তা করি যে টি এর সাথে এল এর কানেকশনটা কি। T2/T1 সমান সমান √L2/L1, তাই না? তাই T2/T1 কে চাইলে আমরা 120% বলতেই পারি, অথবা 120 ডিভাইডেড বাই 100 কিন্তু হোল স্কোয়ার সমান সমান হচ্ছে নতুন দৈর্ঘ্য ভাগ আগের দৈর্ঘ্য, তাই না? লিখতে পাইতাম এইভাবে। এখন তুমি চিন্তা করো যে ভাই এত মুখোমুখি করতে গেলে মরে যাব। মরে যাবা না, একটু ভালো করে চিন্তা করো যে 120 আর এটা কি করা যায়? শূন্য শূন্য তুমি বাদ দিয়ে দাও। 12 কে স্কোয়ার করলে তোমার হয় 144 আর তোমার নিচে হয় 100, মানে বেসিক্যালি 1.44। আর তুমি আমাকে বলো এই লেখাটা কি মিন করতেছে? এই লেখাটা মিন করতেছে নতুন দৈর্ঘ্যটা হবে আদি দৈর্ঘ্যের 1.44 এত গুণ। তা একটু তুমি কমন সেন্সে বলো কতটুকু বৃদ্ধি পাইলো? এক তো আগে থেকেই ছিল, মানে 100% তো আগে থেকেই ছিল। তাহলে পরিবর্তনটা কত আসলো? পরিবর্তনটা আসলো 0.44, এত আসলো পরিবর্তন, মানে 44/100। তো 4 দিয়ে কাটাকাটি করা যায়, 4 11 44 আর 4 25 100, 11/25। তো দেখো এটা কিন্তু আছে। এই কোশ্চেনটা খুবই সুন্দর হয়েছে, মানে সুন্দর কোন অর্থে বলবো যে না কঠিন, কিন্তু তুমি যদি ব্যাপারটা না বুঝো তুমি সলভ করতে পারবে না। ইভেন তার মধ্যে আবার এই দশমিকের ক্যাচাল লাগাই দিছে, কিন্তু দশমিকটাও কিন্তু সলভ করা যায়। এই জন্যই বলবো যে কোশ্চেনটা বেশ সুন্দর করছে, স্ট্যান্ডার্ড বলা যায় না, ইজি না কঠিন। পর্যায়কাল দ্বিগুণ করতে সরল দোলকের দৈর্ঘ্য কত গুণ করতে হবে? তুমি যদি পর্যায়কালকে দ্বিগুণ করতে যাও, টি সমানুপাতিক √L না, এই পাশে 2 গুণ করতে হলে তো দেখো তো 4 কে রুট করতে হবে না? তাহলে অ্যান্সারটা হচ্ছে দৈর্ঘ্যকে 4 গুণ করতে হবে বা 3 গুণ বৃদ্ধি করতে হবে, তাহলেই হবে। ঠিক আছে। মহাকাশে একটি সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত হবে? একবার চিন্তা করো, এটা কিন্তু দোলক এবং দোলকের ক্ষেত্রে অবশ্যই জি এর ইফেক্ট আছে। মহাকাশে গেলে জি কত? মহাকাশে গেলে জি হবে 0। তার মানে কোনো লাভ নাই, এটা অসীম হয়ে যাবে, এটা দুলবেই না, কেন্দ্রের মতো। একটা সরল দোলকের দোলনকাল 50% বাড়াতে কার্যকরী দৈর্ঘ্যে কি পরিবর্তন করতে হবে? তো দোলনকাল যদি 50% বাড়ায় দাও, তার মানে নতুন দোলনকাল T2 হবে আগে যাই ছিল তার সাথে আরো 50% যোগ। আগে যাই ছিল বলতে 100%ই ছিল। তাহলে দৈর্ঘ্যে পরিবর্তন কত? তাই T2/T1 মানে তোমার হচ্ছে 150/100 সমান সমান
√L2/L1। আমরা চাইলে এই পাশটাকে স্কোয়ার করতে পারি, তাহলে 15/10। 15কে স্কোয়ার করলে কত হয়? 225। তো 225 কেজি ভাগ করি 100 দিয়ে, 2.25 সমান সমান L2/L1। এই মানগুলো একটু মুখস্থ থাকতে হবে। 11কে স্কোয়ার করলে হয় 121, 12তে স্কোয়ার করলে 144, 13 হচ্ছে 169, 14 হচ্ছে 196, আর 15 হচ্ছে 225। এটা মনে রাখলে অঙ্ক তাড়াতাড়ি করতে পারবা। তার মানে এখানে দাবি হচ্ছে নতুন দৈর্ঘ্যটা হবে 2.25 অফ L1, মানে আগের দৈর্ঘ্যের এত গুণ। তো লজিক্যালি ভাবো, আগে তো 100% ছিলা না, তোমার কি আগে তো 1 ছিলা, তাই 2.25 1 থেকে কত বড় চিন্তা করো, 1 বাদ দিলেই 1.25, কারণ দৈর্ঘ্যের পরিবর্তন হবে 1.25 অথবা পার্সেন্ট আকারে 125%। ইজি জিনিস, কিন্তু হচ্ছে প্র্যাকটিস থাকতে হবে, নাহলে পারবা না, যোগ বিয়োগে ভুল করে বসবা। এটি সরল দোলক x এর দৈর্ঘ্য অপর সরল দোলক y এর দৈর্ঘ্যের 3 গুণ। আচ্ছা, সো মেইন কথা হচ্ছে যে দৈর্ঘ্যের সাপেক্ষে চিন্তা করি, Lx আর Ly, দেখো কি বলছে, এই x এর দৈর্ঘ্য হবে y এর দৈর্ঘ্যের 3 গুণ, তাই 3টাকে এই জায়গাতে গুণ দেওয়া লাগবে, Lx মানে 3Ly। এখন বলতেছে y এর দোলনকাল যদি 1/3 সেকেন্ড হয়, মানে ty সমান সমান যদি 1/3 হয়, তাকে বের করতে বলতেছে, তাই tx সমান সমান কত খুঁজে বের করো। তাহলে আমরা জানি যদি t কে অনুপাত করতে হয়, t সমান সমান 2π√L/g, দৈর্ঘ্যের সাথে রুট দিতে হবে। তাহলে উপরে রাখতে হবে Lx এর মানকে, আর নিচে রাখতে হবে আমার Ly এর মানকে, তাই না? তাহলে এখন দেখতে পারি tx সমান সমান ty টা ওই পাশে গুণ হয়ে যাবে, সো ty মানে কি 1/3, আর এখানে রুটের ভিতরে কি আসবে, Lx/Ly। Lx মানে কি 3 গুণ অফ Ly, সো বেসিক্যালি এটা 3ই চলে আসতেছে। তাহলে উপরে তোমার √3 আর নিচে 3, সো কাটাকাটি করলে 1/√3, তাহলে অ্যান্সারটা হবে 1/√3 সেকেন্ড। কোথায় আছে জিনিসটা? এই যে অ্যান্সার, এখানে অ্যান্সার ডি। সো হোপফুলি আমরা বুঝতে পারছি কোনটা কিভাবে আসছে। যদি একটি সরল দোলকের বিস্তার দ্বিগুণ করি, তাহলে এর পর্যায়কাল কি হবে? কিচ্ছু যাবে আসবে না। তার কারণটা হচ্ছে পর্যায়কালের সাথে বিস্তারের কোনো সম্পর্কই নেই, তাই যাবে আসবে না। উত্তর ডি। একটি কি হলো? হ্যাঁ, এই যে ঠিক আছে। একটি সরল দোলক, আচ্ছা বেশি প্রেস পড়ে গেছিল, এই যে এবার ঠিক আছে। একটি সরল দোলকের বিস্তার দ্বিগুণ করলে এর দোলনকালের অবস্থা কি হবে? কিছুই যাবে আসবে না। এটা একটু আগে বলছিলাম, বিস্তারের সাথে কোনো কানেকশন নাই। পৃথিবী পৃষ্ঠে জি এর মান তোমাকে দেওয়া আছে, একটা দোলক ঘড়ি সঠিক সময় দেয়, ওকে যদি আমরা চন্দ্র পৃষ্ঠে মানে জিএম নতুন যদি নিয়ে যাই, তখন পৃথিবী পৃষ্ঠের 1 ঘন্টা সময় চন্দ্র পৃষ্ঠের জন্য কি অবস্থা হবে? আসলে তোমাকে যে বোঝানো হচ্ছে সেটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠের সাপেক্ষে চন্দ্র পৃষ্ঠের জন্য তোমাকে বের করতে বলা হচ্ছে দোলনকাল কিভাবে চেঞ্জ হয়, মানে সেটা বের করতে বলতেছে। তো যে আমরা চিন্তা করি T=2π/L/g, তাহলে চাঁদের পৃষ্ঠের টি আর পৃথিবীর টি, চাঁদকে আমি টি প্রাইম দিয়ে মার্ক করলাম, 2πL তো কিছু হবে না, কিন্তু জি তে গন্ডগোল লাগবে। জি কার হবে? তাহলে টি এর সাথে জি এর সম্পর্কটা উল্টা, চাঁদের টি উপরে, তাহলে চাঁদের জি নিচে, পৃথিবীর টি নিচে, তাই পৃথিবী উপরে, সম্পর্কটা আমাকে উল্টায় দিতে হবে। আমাকে যদি মানটা বসাও, তাহলে উপরে তোমার হচ্ছে পৃথিবীর মান 9.8, নিচে চাঁদের মান 1.6, তাহলে 9.8 আর 1.6 রুট কোথায় আছে? এই যে আমাদের হচ্ছে অ্যান্সারটা এখানে সি। ঠিক আছে, জাস্ট এই ইকুয়েশনটা একটু ফলো করতে পারলে ডিরেক্টলি হয়ে যাচ্ছে, আর কোনো প্রবলেম নাই। একজন ছাত্র সরল দোলকের দোলনকালে দোলকের বিভিন্ন দৈর্ঘ্যের জন্য পরিমাপ করতেছে। এখন কোন চলকের মানগুলো ছক কাগজে আঁকলে মূল বিন্দুগামী সরলরেখা হবে? দেখো, আমি এইটি তোমাকে একটু আগেই বুঝে আসছিলাম যে কোনটা কোনটা আঁকা সম্ভব। এল এবং টি এটা হবে না, তুমি দেখেই বুঝতে পারতেছো। কারণ কি, সূত্র আকারে যাই, টি সমান সমান 2π√L/g। এখানে দেখো বসে এল কে নিব আর রুটটাকে নিব, এটাও পসিবল না, কারণ এল তো নিজে রুট আকারে বসে আছে। এখন বলতেছে এল এবং টি স্কোয়ার। একবার লজিক্যালি ভাবো, মেইন সূত্র যদি স্কোয়ার করি, এল রুট মুক্ত হয়ে যাবে আর টি কিন্তু স্কোয়ার হয়ে যাবে, সো এটা পসিবল। কিন্তু যদি বলে এল স্কোয়ার টি কে আঁকবো, না, এটা সম্ভব না। এবং এটা আমি অলরেডি তোমাকে ব্যাখ্যা এর আগে পেজে করে আসছিলাম, মানে যে গ্রাফের পেজে, ওখানে গেলে পেয়ে যাবা। মহাকাশে সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত হবে? আচ্ছা, এটা সুন্দর প্রশ্ন। দেখো, সেকেন্ড দোলকের কম্পাঙ্ক বলছে, পর্যায়কাল কিন্তু বলে নাই। আমরা সলভ করছিলাম যে টি সমান সমান মহাকাশে গেলে L/g, জির মান যদি শূন্য, টি সমান সমান অসীম। কিন্তু আমরা জানি কম্পাঙ্ক তো অসীমের
সাপেক্ষে কম্পাঙ্ক তোমার হচ্ছে টি এর সাপেক্ষে উল্টা, তাহলে অসীমকে উল্টায় দিয়ে তুমি কি পাচ্ছ? 0 পাচ্ছ। উত্তর তোমার 0 হার্টজ। কোনো কাপাকাপিই নেই, এ হচ্ছে উত্তর 0 হার্টজ। এখন যাব আমরা সেকেন্ড দোলকের টপিকে। তো চলো সামনে যাই। প্রথমেই দেখো টি সমান 2π√L/g ওইটাকে ইউজ করে তারা বের করছে কার্যকরী দৈর্ঘ্যের মানটা কত। মনে আছে বলছিলাম যে মেডিকেলের পরীক্ষাতে কমনলি কার্যকরী দৈর্ঘ্যের মানটা বের করতে বলে। তবে তুমি যদি পারো এটাকে আরেকটু বড় মনে রেখো, এটা ভাঙলে আসবে 0.9929, মানে আরেকটু বড় মান পাওয়া যাবে, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্যের অ্যাকচুয়াল মান, যে সেকেন্ড দোলক হয়। বাট সেকেন্ড দোলক কথা মানে কি? সেকেন্ড দোলক কথা মানে হচ্ছে যার দোলনকাল 2 সেকেন্ড, মানে যাব 1 সেকেন্ডে, আসবো 1 সেকেন্ডে, এটাকে বলি হচ্ছে আমরা সেকেন্ড দোলক। এবং এটা কম্পাঙ্ক কত দেখো দিয়ে দেওয়া আছে 0.5 ওয়াট। 2 কে উল্টালে 0.5 দিতে হয়, এখান থেকে আসছে। আচ্ছা, এখন আসো এটাকে আমরা একটা প্রবলেম সলভ করি। একটা সেকেন্ড দোলকের দোলনকালের অনুপাত কত হবে? মানে সেকেন্ড তো নরমালি আমাদের হয় 2 সেকেন্ড, অনুপাতটা কত হবে? যদি তুমি এটাকে একটা চলমান লিফটের ভিতরে নিয়ে যাও, আর লিফটটা একবার ঊর্ধ্বমুখী তো আরেকবার নিম্নমুখী, তো যদি আমরা ঊর্ধ্বমুখী হই কি যাবে আসবে? আমরা জানি টি সমান সমান 2π√L/g। এই জায়গাতেই প্রবলেম। যদি আমার একটা লিফটটা মুভমেন্ট না করতো বা সমবেগে মুভ করতো, তাহলে কিন্তু জি নিয়ে কোনো প্রবলেম ছিলই না। কিন্তু তুমি আবার আরেকটা ত্বরণ নিয়ে মুভ করতেছো, আর তোমার লিফটটা কিন্তু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে ঊর্ধ্বমুখী। মনে আছে আমরা বলবিদ্যায় পড়ছিলাম যখন লিফটটা উপর দিকে যায় তখন তোমার G+A করতে হয় আপাত ওজন বের করার সময়, আর যখন নিম্নমুখী হয় তখন G-A করতে হয়। তখন এখানে আমাদের G+A করতে হবে। আর তুমি যদি নিচের দিকে নামতে থাকো তখন তোমার √L, কোনো সমস্যা নাই, বাট নিচে গেলে G-A করতে হয়। তোমার কাছে তারা এই দুইটারই অনুপাত চাচ্ছে, যে উপরে আর নিচে, কিন্তু লবে কাকে রাখবা? যার নামটা আগে পাবা। চলমান লিফটের ভেতরে রাখা হয় যা এই তরে ঊর্ধ্বমুখী, এই নামটা আগে। তাহলে যার নামটা আগে থাকবে তাকে রাখতে হবে লবে। তাহলে টি আপ গেল উপরে আর টি ডাউন গেল নিচে। আর এদিকে আমি অনুপাত করব 2πL সবশেষ, শুধু তোমার G+A আর G-A। এখানে G+A, এখানে -A, এবং এখানে তোমার একটা রুট। এই লেখা থেকে এই লেখাটা আসছে, আশা করি আমরা বুঝতে পারছি। আসা মানটা বসাই দেই। তোমাকে জি এর মান প্রশ্নে বলতেছে 10 ধরে নাও, এই যে বলা আছে, না বললে 9.8। তাহলে 2 দিয়ে উপরে আর নিচে, সো 10 - 2 ডিভাইডেড বাই 10 + 2। তাহলে তোমার হচ্ছে উপরে কত আসলো? উপরে 8 আর নিচে তোমার হচ্ছে 12। যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হয়? 4 2 এ 8, 3 4 এ 12। তাহলে এখানে আলটিমেটলি অ্যান্সারটা হচ্ছে অনুপাত যেহেতু বলছো, তাহলে টি আপ অনুপাত টি ডাউন সমান সমান √2 অনুপাত √3। এই তো, তোমাদেরকে একটা কথা বলে রাখি, ঢাকা ভার্সিটি পরীক্ষার জন্য দুইটা রুটের মান আমাদের অবশ্যই মুখস্থ রাখা উচিত। √2 কে ভাঙলে পাওয়া যায় 1.414, আর √3 কে ভাঙলে পাওয়া যায় 1.73। এই দুইটা মান একটু কাইন্ডলি মনে রেখো, তোমাদের পরীক্ষায় দেখা যায় √2 মনে হয় এই নিয়ে 4-5 বারের উপরে আসছে, 4-5 বারেরও বেশি। তো একটু দেখে রাখলে ভালো হয়। চলো সামনে যাই। একটা সেকেন্ড দোলককে পাহাড়ের পাদদেশে সঠিক সময় দিতে পাওয়া যাচ্ছে। এখন সেটাকে যদি আমি পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক উচ্চতায় নিয়ে যাই তাহলে ঘন্টায় কত সেকেন্ড স্লো যায়? তোমাদের সূত্র মনে থাকার কথা যে আমরা যখন এরকম কোনো পাহাড়ের উপরে উঠি তখন আসলে থিমটা কি, মানে চেঞ্জটা হয় কিভাবে? সেটা হইলো পাহাড়ের যে পাদদেশ, মানে নরমাল পৃথিবী পৃষ্ঠ, সেখানে জি এর মানটা যা হওয়ার কথা তাই হয়। কিছু না বলা মানে আমরা জি এর মানটাকে 9.8 ধরতে পারি। আর এখানে একটা সেকেন্ড দোলক সঠিক সময় দেয়, তার মানে ওর 2 সেকেন্ড দেওয়ার কথা, ও আমাকে 2 সেকেন্ডই দেয়। এখন তুমি যদি এই বান্দাকে টেনে এই পাহাড়ের উপরে নিয়ে যাও, মানে এইচ উচ্চতায় নিয়ে যাও, কমন সেন্স কি বলে? এইচ উচ্চতায় গেলে তো আর জি ঠিক থাকবে না, তাই জি এখন চেঞ্জ হয়ে জি প্রাইম হয়ে যাবে। ঠিক একইভাবে এখানে পর্যায়কালটাও বদলায়, টি থাকবে না, নতুন কিছু হয়ে যাবে, তাই না? চেঞ্জ হবে তো, আমরা জানি তো। তাহলে এখন যদি আমরা এই টি আর জি এর মধ্যে কোনো সম্পর্ক বের করতে চাই, আমরা খুব ভালো করে জানি টি এর সাথে জি এর সম্পর্কটা মোটেও ভালো না, উল্টা। তাহলে উপরে টি প্রাইম আর নিচে তোমার টি সমান সমান 2π√L/g। তাহলে তোমার পৃষ্ঠের জি যাবে উপরে আর পাহাড়ের উচ্চতা জি যাবে নিচে, মানে ঠিক উল্টা পাশে আমরা বসাই দিব।
ওকে, তাই টি প্রাইম বাই টি, জি প্রাইম বাই জি। আমরা মহাকর্ষ চ্যাপ্টারে পড়ে আসছিলাম জি সমান সমান জিএম বাই আর স্কোয়ার। তাহলে পৃষ্ঠের জি বের করতে গেলে পৃষ্ঠের দূরত্ব, উচ্চতার বের করতে গেলে জি উচ্চতার দূরত্ব, মানে আর প্লাস এইচ, কিন্তু পুয়াটা একটা রুটের ভিতরে আছে, এন্ড দ্যাটস ওয়াই কাটাকাটি করে আমরা আর প্লাস এইচ বাই আর এটা পেয়ে যাচ্ছি। তাহলে আমি চাইলে আসলে অঙ্ক করতে গেলে ডাইরেক্টলি লিখতে পারি পাহাড়ের উপরের দোলনকাল বাই নিচের দোলনকাল, তাহলে পাহাড়ের উপরের উচ্চতা ডিভাইড বাই নিচের উচ্চতা। আসলে বলা উচিতই না, নিচের উচ্চতা বলতে কেন্দ্র হতে সারফেস পর্যন্ত দূরত্ব, আর কেন্দ্র হতে পাহাড়ের চূড়া পর্যন্ত দূরত্ব। সো টি প্রাইম বাই টি আর প্লাস এইচ বাই আর। এইটাকে আবার আমরা চাইলে সময়ের সাপেক্ষেও চিন্তা করতে পারি। কিভাবে? সেটা হইলো, চিন্তা করো যে আমাদের একদিন কতক্ষণে হয়, 24 ঘন্টা হয়। তো 24 ঘন্টাকে সেকেন্ডে কনভার্ট করলে পাওয়া যাবে ৮৬,৪০০ সেকেন্ড। আমাদের যেহেতু এটা একটা সেকেন্ড দোলক, এই কথা মানে কি? এই কথা মানে হচ্ছে যদি এটাকে আমি দুলতে দেই হাতের ডান দিক পর্যন্ত, এই একদিকে যাইতেই ওর সময় লাগার কথা ১ সেকেন্ড, এবং ঠিক একইভাবে উল্টা পাশে ব্যাক আসতেও ওর সময় লাগার কথা ১ সেকেন্ড। তার মানে এই যে একদিকে গেল, একটা অর্ধ দোলন দিল, তাকে বলতে পারি আমরা একটা টিক। তোমার দেখার কথা, ঘড়ির কাঁটায় যখন দোলে টিক 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 এরকম করে না? তাহলে একটা অর্ধ দোলন ১ সেকেন্ডকে ইন্ডিকেট করে। তার মানে একদিনে ওর ৮৬,৪০০ বার টিক টিক করার কথা। কিন্তু উপরে গেলে অতগুলা করে না, কিছুটা হারায়া যায়। তার মানে যদি আমরা ধরে নিই এইভাবে যে ও যদি নিচে থাকতো, তাহলে ৮৬,৪০০ এতগুলাই টিক টিক সাউন্ড ও করে। কিন্তু উপরে গেলে এতগুলা করতে পারে না, একটু কম করে। কারণ কি? ও স্লো হয়ে যায়। তাহলে ৮৬,৪০০ মাইনাস এন এতগুলো টিক টিক ও করে, বা সিম্পলি ও আমাকে এতগুলো অর্ধ দোলন দিচ্ছে। তাহলে ঐকিক নিয়ম অনুযায়ী আমি ডিরেক্টলি বসায় ফেলতে পারি যে ভাই তোর দেওয়ার কথা ছিল ৮৬,৪০০, বাট তুই আমাকে একটু কম দিচ্ছিস, ৮৬,৪০০ মাইনাস এন। অনেকে ভুলটা কি করে? অনেকে বলে ভাই মাইনাস এন তো উপরে আছে, মানে পাহাড়ের উপরে গেলে, তাহলে আপনি কেন লবে লিখলেন না? উল্টা করে ভাবো, হরের মানটা ছোট, লবের মানটা বড়, তাই মাইনাস এনটা নিচে আর উপরে মানটা বড়। ঠিক আছে? ঐকিক নিয়মে কি হয়? উল্টায় যায় না, ডিভাইড করতে হয় না। সো এখানেও ডিভাইড করা হয়েছে, বা ইজি করে মনে রাখবা, নিচে ছোট উপরে বড়। ঠিক আছে? তাহলে আমাদের যত অঙ্ক ১৪ গোষ্ঠীর আছে সব কিন্তু এই একটা লাইন দিয়েই বের করে ফেলা সম্ভব। শুধু একটা জিনিস খেয়াল রাখো, এই ৮৬,৪০০ কিভাবে আসলো? তার কারণ আমরা চিন্তা করলাম এক দিনকে নিয়ে, যে এক দিনে তুমি কতটুকু হারাও বা যা কিছু হয়। প্রশ্নে আমাকে যে একদিনই বলবে এমন তো কোনো ঘটনা নাই, আমাকে তো গ্যাঞ্জাম পাকাইতেই পারে। তো দেখো কি বলছে, যে যদি এটাকে আমি পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক উচ্চতায় নিয়ে যাই, তাহলে ঘন্টায় কত সেকেন্ড স্লো হয়ে যাবে। আমাকে এন বের করতে বলতেছে, তাহলে আর তো আমার আর এইচ এর মানটা কত বসাবো? আমাকে প্রশ্নে বলা হচ্ছে যে পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক উচ্চতায়, তার মানে এইচ ইকুয়াল টু ব্যাসার্ধ ডিভাইড বাই 2। তাহলে আমরা আমাদের এই সূত্রে লিখবো আর প্লাস এইচ মানে আর বাই 2, আর ডিভাইড করবো কি দিয়ে? আমরা ডিভাইড করবো আমরা আর দিই। তাহলে কাটাকাটি করলে কি পেয়ে যাব? এখানে দেখো বলছে কিন্তু নিয়ে গেলে ঘন্টায় কত স্লো হয়, তারা কিন্তু ২৪ ঘন্টায় বলে নেই, ১ ঘন্টায় বলছে। তাই চালাকি করে আমরা ৮৬,৪০০ লিখবো না, ২৪ ঘন্টায় হয় ৮৬,৪০০, ১ ঘন্টায় কত হয়? ১ ঘন্টায় তোমার হয় ৩৬০০। মানে মেইন কথা হচ্ছে প্রশ্ন বুঝে তুমি এখানে ৮৬,৪০০ বা ৩৬০০ বসাবা। যত ঘন্টায় তত ঘন্টাকে সেকেন্ডে বসে দিবা, অঙ্ক একবারে হয়ে যাবে। তাহলে উপরে তোমার হচ্ছে 1 প্লাস হাফ, মানে তোমার হচ্ছে 1, 3/2 কে 1 দিয়ে ভাগ করলে 3/2 ই হয়। তাহলে অ্যান্সার আমরা পাচ্ছি এখান থেকে 3/2 সমান সমান এই যা হাবিজাবি লিখছি ৩৬০০ ডিভাইডেড বাই 3600 মাইনাস n। এখন তুমি এটাকে চাইলে উল্টায় গুণ করেও করতে পারো, বা তুমি চাইলে একবারেও করতে পারো। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা একবারে এই পাশে লিখে সলভ করে দেই, তাহলে কি অবস্থা হচ্ছে? এটা পাওয়া যাচ্ছে 1 মাইনাস n বাই ৩৬০০
সমান সমান 2/3, মানে আমি লবকে হর আর হরকে লব করলাম, তাই 2/3 পাশে আসলে পড়ে থাকবে 1/3 সমান সমান n/3600, তাই 3 × 12 = 36। তাহলে আলটিমেটলি এখানে n এর যে মান এটা পাওয়া যেত হচ্ছে 1200, 1200। তার মানে এই বান্দা প্রতি ঘন্টায় 1200 করে সেকেন্ড হারাবে বা এতটুকু স্লো হয়ে যাবে। বুঝতে পারছো? এখানে এসে লবকে হর আর হরকে লব করে দিছি, অঙ্কটা ইজি হয়ে গেছে। গুণ করা বেশি কষ্টকর কাজ, ভাগ করা বেশি ইজি। ঠিক আছে, সামনে আগাই আমরা। এখন দেখো এই সেকেন্ডগুলো একটা সামারি করে দেওয়া আছে যে কখন স্লো হয় কখন ফাস্ট হয়। বেসিক্যালি মেইন ঘটনা হলো টি সমানুপাতিক √L আর টি সমানুপাতিক 1/√G, মানে টি সমান 2π√L/G। এটা অ্যাকচুয়ালি এখান থেকে আসছে। তাহলে এল এর মান বাড়লে টি এর মান বাড়বে, এল এর মান কমলে কমবে, জি এর মান বাড়লে বাড়বে, জি এর মান কমলে কমবে। কিন্তু তুমি কিভাবে বাড়াবা কিভাবে কমাবা? তাপমাত্রা বাড়লে দৈর্ঘ্য বাড়ারই কথা, আর এল বাড়লে টিও বাড়ার কথা। ঠিক একইভাবে শীতকালে উল্টা, তখন তোমার তাপমাত্রা কমবে, এল কমবে, টিও কমবে। কিন্তু একটা ব্যাপার তুমি এখানে খেয়াল করো, সেটা হচ্ছে যদি আমাদের এল এর মান বাড়ে তাহলে কিন্তু ঘড়ি ফাস্ট হয় না, ঘড়ি কিন্তু স্লো হয়ে যায়। এইটাই কিন্তু লজিক্যাল। কারণ ধরো সেকেন্ড গুলো 1 2 3 4 5 6 প্রতি সেকেন্ডে একটা করে দিবে। কিন্তু যদি এর দোলনকাল ধরো 10 সেকেন্ড হয়, 1 2 3 4 5 6 7 8 9 10, স্লো হয়ে গেলাম না? তার মানে টি বৃদ্ধি পাওয়া বলতে বোঝাবো আমরা স্লো হয়ে যাওয়া। একটু আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তাহলে এখন আসো আমরা এর পরে কিছু সিম্পল এমসিকিউ আছে, ওগুলো একটু ঠিক করে ফেলি। সেকেন্ড দোলকের দৈর্ঘ্য অভিকর্ষ ত্বরণ জি এর সাথে কিভাবে হবে? √জি এর ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক। সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত হবে? মুখস্থ আমাদের 2 এর উল্টা 0.5 হার্টজ। সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, আমরা যে এল কে বের করতে চাই তাহলে কি করতে হবে? টি সমান সমান 2π/L/G, তাহলে টি স্কোয়ার ডিভাইডেড বাই 4π² মাল্টিপ্লাইড বাই জি। এখন তুমি জানো যে সেকেন্ড দোলকের টি এর মান কত? 2, তাহলে 4 কাটাকাটি হয়ে গেল, g/π²। তাহলে অ্যান্সারটা হবে অ্যান্সার এ, g/π²। পৃথিবী পৃষ্ঠে একটা সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত হবে? এটা আমাদের মুখস্থ 0.9929 বা রাফলি 0.994। মুখস্থ রাখলে অঙ্ক খুব তাড়াতাড়ি করা যায়, এর সে মেইন সুবিধা। এখন আমাদের লিফটের উপরে অভিকর্ষের প্রভাব। মজার বিষয়, এটা কিন্তু আমি তোমাকে একটু আগে অঙ্কের মধ্যে করায় আসছি যে তখন মেইন সমস্যা হলো জি বদলায় যাবে। যদি তুমি উপর দিকে যাও তাহলে একটু ত্বরণটাকে বৃদ্ধি করবা, আর নিচে গেলে একটু কমায় দিতে হবে, এখানটা মাইনাস হবে, একটু প্রিন্টিং মিস্টেক, জি -a হবে। ওকে, সরল দোলকের দোলনকাল ক্যাপিটাল টি, আর তুমি উপরের দিকে g/3 সমত্বরণে উপরে উঠতেছো, মানে বেসিক্যালি এ, তাহলে এখন লিফটের ভিতরে এটা দোলনকাল কত হবে বের করে দাও। তাহলে নতুন দোলনকাল টি প্রাইম সমান সমান আগে যা ছিল ইকুয়াল টু 2πL, সব বাদ, কিন্তু √G টা বাদ দেওয়া যাবে না। উপরে তোমার হচ্ছে জি আর নিচে হবে জি প্লাস এ। প্লাস এ বলতে g/3, সো 1 + 1/3 মানে 4/3, সো 3/4। তাই রুট করলে তোমার আসতেছে উপরে 3 আর নিচে 4, তাই √3/2। তাই আগে তুমি যাই ছিলা তার সাথে √3/2। দেখো অঙ্কগুলো কিন্তু ইজি, কিন্তু মুখে মুখে প্র্যাকটিস করে করে খুব তাড়াতাড়ি লেখার চেষ্টা করতে হয় এবং আস্তে আস্তে হয়েই যায়। আমাদের মোটামুটি এই চ্যাপ্টারে যেই জিনিসপত্রগুলো ছিল আশা করি আমি তোমাকে ক্লিয়ার করে বুঝাই বলতে পারছি। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই ছিল। তোমরা এখন বাসায় ভালো করে প্র্যাকটিস করো। আর এখান থেকে অঙ্ক আসলে কম্পারেটিভলি ইজি, কিন্তু এর আগের পার্টগুলা মানে লেকচার 1 2 3 ওখানে বেশ ক্রিটিক্যাল জিনিস পেয়েছিল। ঠিক আছে? সো থ্যাংক ইউ এভরিওয়ান। আশা করি সবাই বুঝে গেছে। বাসায় প্র্যাকটিস করলেই হয়ে যাবে। ওকে, আজকের মতো বিদায়।